আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? এই তো স্যার, ভালো আছি। আজকাল লোক সংখ্যা কম দেখতেছি। ঠান্ডা বেশি নাকি? জি স্যার, আজকে কম। আজকে ঠান্ডা মনে হয় আমাদের এদিকে কমই। চিটাগাং এ কোনো ঠান্ডা নেই। ঠান্ডা কম, ঢাকায় আসছি তো। উত্তরবঙ্গে ঠান্ডা বেশি, এর বাইরে কোনো জায়গায় ঠান্ডা নাই। অনেকে ক্লাসে জয়েন করতে পারতেছে না। অনেকেই ক্লাসে জয়েন করতে পারতেছে না। প্রথম দিকে তো করতে পারে নাই, আপনি মনে হয় হোস্ট চালু করেন নাই। এখন তো ঠিক আছে। ঠিক আছে, আর 2 মিনিট অপেক্ষা করি সবার জন্য। আজকে একটু লেটে ঢুকছি। আজকের যে ক্লাস মূলত আমাদের ইন্টেরিয়র পার্টের কিছু বেসিক বিষয় ছিল, স্টার্ট লেভেলের, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। দেন আবার আমরা আজকে থেকে স্কেচ আপে চলে যাব। ঠিক আছে, তো এটা কন্টিনিউ হবে আমাদের রেন্ডারিং হওয়ার আগ পর্যন্ত। এটা কন্টিনিউ হবে, বাট রেন্ডারিং শেষ হয়ে গেলে আবার আমরা অটোক্যাডে ফিরে আসব। তো অটোক্যাডে ফিরে এসে আমাদের যে ওয়ার্কিং ড্রয়িং আছে সাইট এক্সিকিউশনের জন্য, সেই ওয়ার্কিং ড্রয়িং তৈরি করতে হবে। সেখানে আমাদের ইন্টেরিয়র, সেকশন, এলিভেশন, এই জিনিসগুলো থাকবে। এরপরে আমরা লেআউটে নিয়ে কিভাবে প্রিন্ট আউট করতে হয়, পেজগুলো কিভাবে সাজাইতে হয়, সেই জিনিসগুলো নিয়ে কাজ করব। ভাইয়া, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আমাদের কি শুধু ইলেকট্রিক্যাল ড্রয়িংটাই দেখাবেন নাকি এর সাথে প্লাম্বিং এর কি কিছু দেখাবেন? অবশ্যই প্লাম্বিংটা দেখানো হবে, তবে ওইটা আমরা যখন এক্সিকিউশন ড্রয়িং করব, ওয়ার্কিং ড্রয়িং করব, তখন দেখাবো, না সমস্যা নেই। আচ্ছা। কারো কোনো সমস্যা আছে? ইলেকট্রিক্যাল ড্রয়িং তো অনেক হার্ড ভাইয়া। এই মাথা ইলেকট্রিক্যাল ড্রয়িং কোনো ড্রয়িং এর মধ্যেই পড়ে না। আমার তো মাথা আওলাই গেছে আজকে তারের তার টানতে যে। এগুলা হচ্ছে বেসিক, এগুলা তেমন কোনো কিছু না। এটা দেখেই হচ্ছে মূলত মিস্ত্রিরা কাজ করে আর কি। তো এখানে এই জিনিসটা যদি আপনি জানেন, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ড্রয়িং করানোর জন্য আলাদাভাবে 5,000 টাকা দিতে হয়, ওই টাকাটা সেভ হইলো আর কি। যদি আপনার নিজের ফার্ম থাকে সেক্ষেত্রে এটা একটা সুবিধা। না, ওইটা ঠিক আছে, মানে আগে তো আগে টুকিটাকি স্যাম্পল দিয়ে করছি, কিন্তু এরকম ওই আপনার এইচডিবি বোর্ড থেকে কানেকশন দেয়া বা এই তারের ইয়েগুলা এগুলো আগে কখনো ওভাবে আসলে করা হয় নাই, যার জন্য একটু আওলা ঝাওলা লাগছে আর কি। আর ফার্নিচার গুলা নিয়ে বসাইতে অনেক সময় লেগে যায়, পরে এত সময়। ফার্নিচার তো বসাতে বসাতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার প্রাইমারি ইলেকট্রিক ড্রয়িংটা করতে সবচেয়ে বেশি ভালো লাগছে। অনেক তারটা দেখতেই সুন্দর। স্যার, একটা আবার হচ্ছে সমস্যা এটার ছিল। একটা রুলস ভালোই লাগছে আমার। প্রাইমারি লেভেলে আমাদের অনেক কিছুই দেখা যাবে যে হ্যাঁ আমরা অনেক কিছুই পারি। আবার দেখা যাচ্ছে যে হয়তো টুকটাক কিছু নতুন ইনফরমেশনও আসবে। তো সবাইকে যেটা বলবো যে নোট করতে, হ্যাঁ নোট করতে, এবং একটা পার্সোনাল ডায়েরি থাকলে ভালো আর কি। তো ডায়েরির দাম আবার অনেক, আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। 400 টাকা, 500 টাকা বা 300 টাকা অনেক টাকা। হ্যাঁ, তো ওই 200 টাকা বা 150 টাকা দিয়ে ওই নীলক্ষেত থেকে কিছু কাগজ কিনে ও বই বানানো যায়, ডায়েরি বানানো যায়। আপনি 500 টাকা, 600 টাকা দিয়ে একটা ডায়েরি কেনার থেকে ওখান থেকে 200-300 টাকা, 200 টাকা খরচ করলেই অস্থির হচ্ছে ডায়েরি পাবেন। ভাই আমি তো সব অনলাইনে নোট করি। হ্যাঁ, সেটাও করা যায়, সেটাও করা যায়। এটা ভালো দিক, যে কোনো জায়গাতে অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, যে কোনো জায়গায় এটা নিতে পারবেন। সবাই আসছে মনে হয় না মোটামুটি?
শুরু করে দিই। স্যার একটা কোশ্চেন ছিল। মাত্র 34 জন আজকে, 55 স্যার থেকে একটা 34 হয়ে গেল। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, আমাদের তো এক্সটেরিয়র ডিজাইনের ওইখানেই তো ইলেকট্রিক্যাল ড্রয়িংটা থাকে, তাহলে আমরা আবার ইন্টেরিয়রে কেন সব করতেছি? ইন্টেরিয়র ডিজাইনেও থাকে, আবার এক্সটেরিয়র ডিজাইনেও থাকে। ইন্টেরিয়র ডিজাইনে যেটা, সেটা হচ্ছে যে এখানে আপনার কানেকশন গুলো জাস্ট আপনাকে দেখাইতে হয় যে কোন সুইচ বোর্ডে কোন জিনিসগুলো চলবে। এটা যদি না দেখান তাহলে যে ইলেকট্রিক্যাল মিস্ত্রি আছে সে বুঝবে না আসলে কোন সুইচ বোর্ড দিয়ে কোনটা চালাবেন, এটা তো সে জানে না, সে তার মতো করে দিয়ে চলে যাবে। এটার অবশ্যই, যে আপনি যেহেতু আর্কিটেক্ট, তো অবশ্যই আপনার একটা ডিরেকশন থাকবে। তো যদি আপনার কোনো ডিরেকশন না থাকে, মিস্ত্রি যদি মিস্ত্রির মতো করে কাজ করে, তাহলে ওই মিস্ত্রিকে কন্ট্রোল করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন কিছু দেওয়ার জন্য, দেওয়ার পরে সেটা ওই অনুসারে তাকে কন্ট্রোলিং করার জন্য। আর এক্সটেরিয়রে স্যার ইলেকট্রিক্যাল যে ড্রয়িংটা হয় এটা কিভাবে? সেম, এটা সেমি, ঠিক আছে, এটা সেমি। ওইটার মধ্যে আমাদের বিমের বিমটা থাকবে, বিম থেকে আমরা শুধু ডাইমেনশনটা দেখাই দেবো। এখানে আমাদের ডাইমেনশন ওই রকম দরকার নাই, কিন্তু এক্সটেরিয়র ডিজাইনে যখন আমরা ইলেকট্রিক্যাল ড্রয়িং করব তখন ওখানে মাস্ট বি আপনার ডাইমেনশন দেখাইতে হবে, ঠিক আছে? জি স্যার। সবার অনেকেই রিকোয়েস্ট করছে, কারো হচ্ছে পরীক্ষা চলতেছে, ফাইনাল সেমিস্টার, কারো বা জুরি হচ্ছে, আর বিভিন্ন এরকম আমি দেখলাম অনেকেই মেসেঞ্জারে অনেক কথাই অনেকে লিখছে, আবার কেউ প্রজেক্টের কাজে বাইরে আছে। অনেকেই প্রতিদিন সমান হবে না, একটু কম বেশি হবে। তবে সবাইকে রিকোয়েস্ট করব, ক্লাস কন্টিনিউ না করলে এটা আপনি আপনার ক্ষতি করতেছেন। আমার কিছুই হবে না, আমি তো পয়সা পাইছি, সমস্যা কি? আপনারা ক্লাস করলেই বাকি, না করলেই বাকি, আমার কোনো ক্ষতি আছে? না স্যার। তো আমার জায়গা থেকে যতটুকু কন্ট্রোলিং করা দরকার, বা আমার দিক থেকে যতটুকু আপনাদেরকে শেখানো প্রয়োজন, বা যতটুকু কাছে ডেকে নিয়ে শেখানোর দরকার, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। চেষ্টাটা আমার থাকবে, এবং এটার জন্য আমি চরম লেভেলের মানে মানে কি হবে, মানে কঠিন একটা হয়ে যাবে, একটা লেভেল আসবে। এখনো লেভেলটা শুরু হয়নি, লেভেলটা যখন আসবে তখন দেখবেন। ক্লাস কন্টিনিউ না করলে অনেকেই দেখবেন যে ক্লাস পাবে না, তখন রেকর্ড পাবে না, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে ক্লাসে ঢুকতে পারতেছে না। এখন তো আপনাদের তো ওয়েটিং রুমে থাকতে হয় না, ওয়েটিং রুমে থাকতে হয়, না সরাসরি ক্লাসে স্যার, জয়েন করতে পারতেছেন, কিন্তু ওয়েটিং রুম চালু হবে, কিন্তু এরকম নয় যে ওয়েটিং রুম চালু হবে না। স্যার জুমের মধ্যে তো স্যার 40 মিনিট ক্লাস করা যায়, কিন্তু এখানে তো আনলিমিটেড ক্লাস করতে পারছি, সেটা কিভাবে? তো জুম কেনা, জুম কিনলে তো আনলিমিটেড করতে পারবেন, 40 মিনিট ক্লাস ওটাতে তো হবে না। তো এটাই তো স্যার, এটা কিভাবে করছেন? এটা তো কিনতে হয়েছে না, ও এটা পেড ভার্সন। আপনাদের তাই 40 মিনিট ক্লাস হবে, কিনতে হবে আপনাকে। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা 6ষ্ঠতম ক্লাস শেষ করেছি, আজকে আমাদের 7মতম ক্লাস। আমার শরীরের কন্ডিশনটা ভালো না, বিশেষ করে ঠান্ডার জন্য না, মানসিক অনেক অশান্তি আর কি। মানসিক অশান্তি বলতে নিজের কারণে, মনের কারণে না। যাই হোক, তো দিন শেষে যেটা হয় যে নিজের হ্যাঁ, আপনি কি আণবিকের ভিতরে কাজ করেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাইরে তো আণবিকের বাইরে তো না, কোনো কাজ নাই। ভিতরে বলতে আমি জিজ্ঞেস করছি যে আপনার ফিল্ডে ওখানে গিয়ে কাজ করেন না অফিসে? অফিসিয়াল, এটা না, জিজ্ঞেস করছেন। আমাদের হচ্ছে কন্টেনার আছে, হ্যাঁ, আচ্ছা
আমি আমাদের সেই কন্টেনারে কাজ করি, আমি সাইটে কাজ করি না তো, আর্কিটেক্ট সাইটে কাজ করবে না তো, একটা জিনিস দেখ। ওইটাই। আচ্ছা, এগুলো এগুলো কাজ, ঠিক আছে, এগুলো কাজ হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা গ্রুপ পেজের ভিতরে কাজ হচ্ছে, জানালা দরজা লাগাচ্ছে, ঠিক আছে, ভিতরে কাজ হচ্ছে, প্রতিদিন সকালবেলা টিবিএম হয়, এটা হচ্ছে আমাদের অফিস এরিয়া, ঠিক আছে, এটা আমাদের অফিস এরিয়া। এই দিক থেকে আমাদের আসলে ওইরকম অফিস এরিয়াটা দেখানো আপনাদেরকে দেখাইতে পারবো না হয়তো, ওইরকম কোনো ছবি নেই আমার এখানে, তবে let's see. আপনাদের এখানে আণবিকের তো অনেক প্রজেক্ট হচ্ছে যে পিডাব্লিউডির আন্ডারে। বিডি জবসে বলেন। বিডি জবসে অ্যাপ্লাই করলে দেখি ম্যাক্সিমাম কোম্পানি থেকে রিপ্লে আসে না। এটার মানে কি সিস্টেমে অ্যাপ্লাই করলে বা সিভিটা কিভাবে আপডেট করলে আর কি রিপ্লে আসতে আসতে পারে? কোন জায়গায় আছে? সেটা হয়েছে কি, সত্য কথা বললে আপনাদের মন খারাপ হয়ে যাবে, ক্লাসও তো গল্প করলে তো আবার ক্লাসের টাইমটাও পার হয়ে যাবে। স্যার একটু জানা দরকার, স্যার একটু বললে ভালো হতো। তো বিষয়টা হচ্ছে যে একজন সাইট ইঞ্জিনিয়ার নিবে, ভালো করে বোঝেন, একজন সাইট ইঞ্জিনিয়ার নিবে মনে করেন টার্মিনাল 3-তে, এখন সার্কুলার দিল কোম্পানি, সিভি পড়ছে 600 বা 700 বা 800 এরকম, এখন কোম্পানির কাম কি, কোম্পানির মতো কাম করে। এখন ভিতরের খবর বলি, সাইট ইঞ্জিনিয়ার মনে করেন যে স্ট্রাকচারে হোক বা এরিয়ায় হোক সাইট ইঞ্জিনিয়ারটা লাগবে, ওইখানে তো একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার আছে না, স্যার তো ওইখানে তো আরো সাইট ইঞ্জিনিয়ার কাজ করতেছে, তো তাদেরও তো লোক আছে না। জি ভাই আছে। আচ্ছা, সাইট ইঞ্জিনিয়ারের লোক আছে, প্রজেক্ট ইঞ্জিনিয়ারের লোক আছে, সিএম এর লোক আছে, তারপরে হচ্ছে আপনার ডিজিএম এর লোক আছে, এজিএম এর লোক আছে, ওদের লোক গিয়ে স্যার রিজার্ভ হয়ে যায়। তাহলে ওদের তো দুই একজন করে থাকে, এর মধ্যে মনে করেন জিএম এর সাথে যার খাতির বেশি, বা হয়তো দেখা গেছে যে সিএম এর সাথে খাতির বেশি, বা সিএম এর লোক নাই, বা অন্য একজনের প্রজেক্ট ইঞ্জিনিয়ারের একজন শালা আছে, সম্বন্ধী আছে, মামাতো ভাই, খালাতো ভাই, সেগুলো আছে। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলতেছি, ঠিক আছে, আমার কোম্পানির কথা আমি বলতেছি। তা আমার এখানে একটা টার্মিনাল 3-তে এরকম সার্কুলার হয়েছিল, তো সবগুলা আমি দেখলাম রেফারেন্সেই প্রায় 100 পার হয়ে গেছে, মানে রেফারেন্স যে দিছে রেফারেন্সেই 100 পার হয়ে গেছে। তারপরে আছে তো আমাদের যে সিবি, আমাদের বিডি জবসে যে অ্যাপ্লাই ইয়ে ছাড়ানো হয়েছে সার্কুলার, ওখানেও 600 থেকে 700 জনের মধ্যে অ্যাপ্লাই করছে। আর এখন তো বিডি জবসে সার্কুলার কতজন অ্যাপ্লাই করছে দেখা যায়, এটা কিন্তু দেখা যায়। তো তখন মানে তখন তো আমি মানে পুরাই ইয়ে হয়ে গেছে, তখন ওইগুলান খালি দেখছে, সিভি ভিউ করে দেখছে, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে। আর এখান থেকে তো লোক নিছেই আগে, ঠিক আছে, এখান থেকে লোক সিলেকশন হয়ে গেছে যে ও আচ্ছা এটা কার, ও তোমার মাসুদ, এটা তোমার কে হয়, আমার স্যার, আমার খালাতো ভাই স্যার, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আসতে বলো 1 তারিখ থেকে, শেষ। বুঝতে পারছি। এখন এর মধ্যে কি হবে দেখেন, যে অনেক সময় দেখা যায় যে শালা দিয়ে আর সম্বন্ধে দিয়ে কাজ হয় না, ওই জায়গায় যোগ্য লোক দরকার, তখন কি করে, বাধ্য হয়ে বিডি জবসে সার্কুলার দেয়, এরপরে নেওয়া শুরু হয় ভাইবা, এরপর ওখান থেকে যোগ্য লোক দেখে নেওয়া হয়, যে জায়গায় মনে করেন ডেডিকেটেড একজন সিনিয়র অটোক্যাড অপারেটর লাগবে, তো সেখানে তো আর ওই রেফারেন্স দিয়ে আর কাম হবে না, তখন ওরা কিন্তু ওই বিডি জবস বা যদি রেফারেন্স দেন তাকে অবশ্যই প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে, যদি ভালো পারে তাহলে নিবে, না হলে নিবে না।
যেগুলো সেনসিটিভ পোস্ট সেগুলোতে অবশ্যই আপনার যোগ্যতা বিবেচনা করবে সেখানে। সেখানে আর এসব চাচা মামু খালু দিয়ে আর কাম হবে না, ঠিক আছে? আর বিডি জবসে যেটা হয়, যদি আপনার একটা সিভি 5 বার বা 7 বার ভিউ করে, তখন বুঝবেন যে আপনাকে কল করতে পারে। যদি 1 বার ভিউ করে বা 2 বার ভিউ করে, ভাবার কোনো সুযোগই নাই যে আপনাকে কল করবে। বা এখন না কল করলেও যদি 3-4 বার ভিউ করে, ভাববেন যে আপনার সিভিটা তারা সিলেক্ট করে রাখছে, আপনাকে কল দিবে। সেটা 2 মাস পরে হোক বা 1 মাস পরে হোক, বা যখন ভ্যাকেন্সি খালি হবে তখনও দেবে। এরকম আমার অসংখ্য কল আসছে। তো যাই হোক, আমরা এগুলা নিয়ে ক্লাস শেষে কথা বলবো। আজকে এমনিতেই একটু লেটে করছি এবং ক্লাসের সময় কিল করা যাবে না। ওকে, জি ভাই, ক্লাস শুরু করেন। প্রিভিয়াস ক্লাসে আমরা যতটুকু কাজ করেছি, তো ধরে নিলাম আমাদের সবকিছুই ওকে আছে। আমি এখন এগুলো সব ডিলিট করে দিলাম। মানে একটা কোশ্চেন ছিল আমার। এখন আর কোশ্চিন করা যাবে না, নোট করে রাখেন। তো এইখানে আমাদের প্রিভিয়াস ক্লাসের আমি সবগুলা ডিলিট করলাম এই কারণে যে আমি এখন স্কেচআপে যাব এবং এটা 3D উঠাবো। তো সেই জন্য আমি একটা ফাইল রাখলাম, শুধু জাস্ট আমার প্ল্যানটা রাখলাম, যেটাতে ফার্নিচার আছে। ঠিক আছে, আবারও বলতেছি, যেটাতে ফার্নিচার আছে আমার। ঠিক আছে, যেটাতে ফার্নিচার নাই সেটা আমি নিলাম না। সে ধরনের আমার এই টেক্সট পেস্ট এগুলো আমার দরকার নেই। জাস্ট এখান থেকে যেগুলো আছে সেগুলো হলেও চলবে। আবার এখান থেকে যদি আপনি মনে করেন না এই টেক্সট গুলো আমার দরকার নাই, ডিলিট। সবগুলো একবারে কিভাবে ডিলিট হলো? এটা কিভাবে করছেন স্যার? এটা তো আপনারা বললেন না। এটা জাস্ট সিলেক্ট, এখন রাইট স্যার মাউস ক্লিক, এখান থেকে সিলেক্ট সিমিলার, এখানে ক্লিক করলে যদি আপনার এটা লেয়ারে থাকে তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হবে, দেন ডিলিট। এরপরে যদি আপনি মনে করেন যে আমি সবগুলো টেক্সট হাইট একবারে বাড়াবো, সিলেক্ট সিমিলার, রাইট মাউস ক্লিক, প্রপার্টিজ, এখানে টেক্সট হাইট আছে দেখেন 8 ইঞ্চি, এখান থেকে আমি 4 ইঞ্চি করে দিলাম, সবগুলো একবারে হয়ে গেল। স্যার এখানে যে ফার্নিচার গুলো আছে আমি এগুলার একসাথে কি এক লেয়ারে নিতে পারি না স্যার? তাহলে এগুলাতে অলরেডি একটা লেয়ার থাকে মনে হয়। এগুলা লেয়ারে যদি থাকে, যেমন ধরেন আমার এটা একটা লেয়ারে আছে, এটা একটা লেয়ারে আছে, হ্যাঁ, এক্সপ্লোর করে দিলাম। দেওয়ানোর পর আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকেও সিলেক্ট করলাম। এখান থেকে দেখেন একটা লেয়ার অবশ্যই আমার আছে এখানে, দেখেন, দেখছেন লেয়ার আছে না? করতে তো আমার পারতেছি। এই লেয়ার তো আছে এখানে। তাই আমি এখানে যদি লেয়ার থাকে, জাস্ট সিলেক্ট সিমিলার করলে, আমি যদি এগুলো সব ডিলিট করতে চাই, এই লেয়ারে যেগুলো আছে সবগুলা ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। যেগুলো লেয়ারে থাকবে না সেগুলো ডিলিট হবে না। ঠিক আছে, তো এই জন্যই শুরুতেই অটোক্যাডে কাজ করার শুরুতেই আপনাদেরকে বলা হয়েছে যে কাজ করার শুরুতে অবশ্যই লেয়ার মেনটেন করে কাজ করতে হবে। ক্লিয়ার? এটার আরো অনেক ফেসিলিটিস আছে। হ্যাঁ, অনেক ফেসিলিটিস আছে যেটা আপনাদের জন্য খুবই দরকার। এগুলা স্টেপ বাই স্টেপ আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এখন আমার এখানে যে কথাটা সেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখেন। আমি ডাইমেনশন গুলো একটু ডিলিট করে দিলাম। হ্যাঁ, আমি এই লাইনটাও ডিলিট করে দিলাম, জাস্ট এই প্ল্যানটাকে রাখলাম। এখন অনেক সময় আমাদের যে প্রবলেমটা হয়, এখান থেকে ফাইলটা স্কেচআপে ইম্পোর্ট করানোর পর আমরা আমাদের 3D লাইন গুলো বাঁকা তেরা বা উঁচু নিচু, আপস এন্ড ডাউন, তারপরে একটু দেখা যাচ্ছে যে আমরা লাইন টানতেছি কিন্তু আসলে প্রপারলি উঠতেছে না, বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো এগুলো আসলে কি জন্য হয় বা আগে থেকে কি করা উচিত, সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনার ফাইল যখন আপনি অটোক্যাডে কাজ করতেছেন, তখন যদি পেজ সেটআপ, লিমিটস, ইউনিটস এগুলো যদি সঠিকভাবে না করেন, তাহলে কিন্তু আপনার স্কেচআপে এই ফাইলটা প্রবলেম করবে। তো সেই জন্য আপনার মাস্ট বি পেজ সেটআপটা আপনার কমপ্লিট থাকতে হবে, বা সবকিছু ওকে থাকতে হবে। পেজ সেটআপ, ইউনিট সেটআপ, লিমিট সেটআপ এগুলো কমপ্লিট থাকতে হবে। আর সেকেন্ড অপশন হচ্ছে যে হ্যাঁ, আপনার এগুলো সবকিছু কমপ্লিট আছে কিনা আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, তো এই জন্য আপনার ক্যাট ফাইলটা যখন আপনি স্কেচআপ ইম্পোর্ট করবেন, তখন হচ্ছে ইম্পোর্ট করানোর আগে এই ফাইলটা চেক করে নিতে হবে। ঠিক আছে, তো ইম্পোর্ট কে কিছু বলতেছিলেন? জি ভাইয়া, বলছিলাম যে লেআউটের মানে লেআউটের যে সেটআপটা ওইটা একটু দেখানো যাবে?
মানে আজকে না অন্য কোনো দিন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, তো থ্যাংক ইউ ভাইয়া। যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে অটোক্যাডের ফাইলটা আমাদের মেইনটেনেন্স করতে হবে। তো মেইনটেনেন্স করার জন্য, বা আমি যেটা বলতেছি যে স্কেচআপে যখন ফাইলটা ইম্পোর্ট করব, তখন ইম্পোর্ট করার আগে আমাকে ফাইলটা চেক করে নিতে হবে যে আমার ফাইলটা সঠিক আছে কিনা, আমার পেজ সেটআপ সঠিক আছে কিনা, তাই না? তো এটা কিভাবে আমরা করব? তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখেন আমার ডান দিকে ঠিক কর্নারে, এখানে যদি আমি একটু দেখাই, ঠিক এই যে এখানে দেখতে পাচ্ছি কি আমরা, এখানে দেখেন স্টার্টের ঠিক নিচে এখানে একটা প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন আছে, আর এখানে আছে টপ টপ, আর এখানে আছে 2D ওয়্যার ফ্রেম, দেখতে পাচ্ছি আমরা, জি স্যার। যেখানে লেখা আছে ভিজুয়াল স্টাইল কন্ট্রোলস। ওকে, জি স্যার। আচ্ছা, এটা আমি বন্ধ করে দিই, এটা আমার কাছে খুব ডিস্টার্ব লাগে। আচ্ছা, এখন এই জায়গায় দেখেন টপে ক্লিক করে, যদি আমি ক্লিক করি টপে, আবার আমি দেখাচ্ছি, টপে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে একটা অপশন কাস্টম মডেল ভিউস চলে আসছে, দেখতে পাচ্ছি কি আমরা? জি স্যার। ওকে, এখান থেকে দেখেন টপ, বটম, লেফট, রাইট, ফ্রন্ট আমার করা আছে, তাই আমি এখান থেকে লেফট করে দিলাম। লেফট করে দেওয়ার পরে দেখেন আমার ফাইলটা একই লাইনে আছে কিনা এটা দেখতে হবে আপনার, আমার ফাইলটা একই লাইনে আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন আমার ফাইলটা কিন্তু একই লাইনে নাই, এই জায়গায় অন্য একটা কিছু আমি দেখতেছি, এই যে এই জায়গায়, ঠিক আছে? তো এই জিনিসগুলাই আপনার জন্য ডিস্টার্ব, এই জিনিসগুলোই আপনার জন্য ডিস্টার্ব, তখন আপনাকে এটাকে আগে ঠিক করে নিতে হবে যে আমার ফাইলে আসলে সমস্যাটা কোথায়। আবার আমি টপে আসলাম, তো টপে আসার পর দেখেন এখানে আরো কিছু ফাইল আছে, এই যে দেখেন, দেখছেন, এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করানোর পর এখান থেকে আমি PU এন্টার করব, এন্টার করানোর পর আমার পার্জ করতে হবে, মিউট করেন সবাই। স্যার PU এন্টার দিছেন স্যার? হ্যাঁ, PU এন্টার করলাম, PU এন্টার করানোর পর আমার হচ্ছে এখানে আমি পার্জ অলে ক্লিক করব, দেন এখান থেকে পার্জ দিস অল আইটেম বা পার্জ অল চেক, ঠিক আছে? এখানে যদি আমার কোনো লেয়ার ছাড়া যদি আমি কোনো কিছু কাজ করি, সেগুলো আসলে চলে গেছে, ওগুলা নাই। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন এটা সরে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই ফাইলটা আসছে। এখন যদি আমি আবার টপে যাই, লেফট, এখন দেখেন এখানে তারপরও এই লাইনটা আছে, এই লাইনটা কিসের? এই লাইনটা হচ্ছে ফার্নিচারের লাইন, ঠিক আছে? যদি লাইন এরকম উঁচু নিচু, দেখবেন যে অনেক সময় লাইনটা একটা সিঙ্গেল লাইনেও থাকবে, এরকম সিঙ্গেল লাইনেও থাকবে, কিন্তু যদি দেখেন এই লাইন থেকে হালকা একটু উপরে আছে, ঠিক আছে, জুম করানোর পর দেখবেন কাছে গিয়ে হালকা একটু উপরে আছে, তখন ভাববেন যে, বা উপরের নিচে আছে, তখন মনে করবেন যে আপনার ফাইলটার প্রবলেম আছে, ঠিক আছে? তো ফাইলের প্রবলেম থাকলে সেই ফাইলটার আপনার এখানে এসে চেক করে নিতে হবে যে আসলে আপনার ফাইলের কোন জায়গায় প্রবলেম আছে। যদি আমি এখানে এখন দেখেন আমি লেফটে আসলাম, আসানোর পর এখান থেকে আমি এই লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমি এই লেফটে আসলাম, আসানোর পর এই টপে আসলাম, ঠিক আছে? তো টপে আসানোর পর এটাকে আমি যদি এখন ভিউ করি, দেখেন এখান থেকে কিছু চেঞ্জ হয়েছে কি স্যার আমাদের? এই ফার্নিচারটা চলে গেছে। তাহলে ওই ফার্নিচারটা আমার প্রবলেম ছিল, ওই ফার্নিচারটা আমার প্রবলেম ছিল, এই জন্যই ফার্নিচারটা চলে গেছে। তো আলটিমেটলি আমাদের ফার্নিচার যেগুলোতে প্রবলেম থাকবে সেগুলো চেঞ্জ করে আবার আপনাকে বসাইতে হবে, এটাই হচ্ছে প্রসিডিউর, ঠিক আছে? তা না হলে কিন্তু আপনার এই কাজটা, এই ফাইলটা নিয়ে কাজ করতে গিয়ে ওখানে ভোগান্তির শিকার হবেন। যদিও বা আমাদের এটা এখানে অতটা ইয়ে লাগে না, জাস্ট একটা বক্স আমরা ধরে নেই যে এই জায়গায় একটা বেড আছে, আমার এই জায়গায় একটা বেড আছে, ফার্নিচারটা আমরা এখান থেকেই ঠিক করে নিই, যদি ফার্নিচার লেআউট ঠিক থাকে দেন ওকে। ক্লিয়ার? কন্ট্রোল এস। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের অনেকেই কমপ্লেন, একটা জিনিস দেখতেছি যে সেটা হচ্ছে, কিছু জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে অনেক সময় আমাদের স্কেচআপ সরি অটোক্যাডে অনেক সময় প্রবলেম করে। হ্যাঁ, এখান থেকে যদি আমি এখন অটোক্যাড কই, এখানে অটোক্যাড আছে, দেখেন প্রবলেম করানোর পর যদি করে অটোক্যাড, তাহলে তখন কি করবেন বলেন? যখন অটোক্যাড প্রবলেম যদি করে,
তাহলে সেখানে গিয়ে কি করবেন, এখানে একটা রিসেট অপশন আছে, ঠিক আছে, রিসেট স্যার কোথায় রিসেট স্যার? এই যে দেখেন রিসেট সেটিং টু ডিফল্ট, এটা করলে একবার নতুন অটোক্যাড চলে আসবে, আবার কোনো কিছুই হবে না, ইন্টারফেস সেম ঠিক চলে আসবে। আর অনেক সময় আমাদের মিড পয়েন্ট সেন্টার পয়েন্ট ধরতেছে না, এখান থেকে অবজেক্ট স্ন্যাপ অন F3 এটা অ্যাক্টিভ রাখতে হবে, ঠিক আছে। আর আপনার যে মিড পয়েন্ট বা সেন্টার টেন্টারের সমস্যা হচ্ছে এই জায়গাগুলো একটু ঠিক করে দেখবেন, এখানেই সব সেটিং গুলো আছে, ঠিক আছে, অন্য কোথাও নাই। আচ্ছা ওকে, তো এই ফাইলটা আমি এখন ক্লোজ করে দিচ্ছি, এখন আমরা স্কেচআপে চলে যাব। ক্লোজ। ভাইয়া পিইউ এন্টার এটার কাজ কি বুঝলাম না। এটা হচ্ছে পার্জ করতে হয়, ঠিক আছে, পার্জ করতে হয়, কেন করতে হয়, কারণ আমরা অটোক্যাডে কাজ করেছি অনেকক্ষণ বা অনেক দিন থেকে কাজ করতেছি, তো এখানে আমরা অনেক ফার্নিচার কপি পেস্ট করে নিয়ে আসছি, তো নিয়ে আসার কারণে হয়তো দেখা গেছে যে আমি একটা কপি বা বারবার কপি করছি, ভুল ক্রমে কোনো একটা ফাইল রয়ে গেছে বা একটা লাইন হয়তো অন্য জায়গায় রয়ে গেছে যেটা আমার লেয়ার ছাড়া, তো সেই ক্ষেত্রে লেয়ার ছাড়া যে লাইনগুলো আপনি ইউজ করতেছেন, যেগুলো আপনি ইউজ করছেন অলরেডি সেগুলো, তো যেগুলো লেয়ার করা থাকে তাহলে ওগুলো থাকবে পার্স করলে, আর যদি লেয়ার করা না থাকে তাহলে সেগুলো চলে যাবে, ঠিক আছে। ভাইয়া অটোক্যাডের রিসেটটা কাইন্ডলি একটু আবার দেখাবেন। রিসেট ওই যে অটোক্যাডের টেক্সট গুলো রয়ে গেছে, কিন্তু কি রয়ে গেছে, টেক্সট টেক্সট, যেমন বেডরুম, মাস্টার বেড, এগুলি লেখা ভিতরে একবার ডিলিট করছিলেন, পরে রয়ে গেছে। আর থাক সমস্যা নাই, আমি আর ওটাকে ওপেন করবো না। জি। ভাইয়া পরে ওই অটোক্যাড কোনো নতুন ভাবে আসবে একটা টেবিল আসছিল না, ওইটা কিভাবে আসছে? এই যে এটা অটোক্যাডে ওখানে যাবেন, অটোক্যাড আগে ওপেন করবেন, ঠিক আছে, অটোক্যাড ওপেন করানোর পর এখানে গিয়ে লিখবেন রিসেট, ওটা ওই অটোক্যাড না ওপেন করলে এই অপশনটা কিন্তু আসবে না। এই অটোক্যাড ওপেন করলাম, অনেক সময় আমাদের এটা হয়, তখন এখানে গিয়ে সার্চে গিয়ে লিখবেন রিসেট, এই দেখেন রিসেট সেটিং টু ডিফল্ট, এখান থেকে অটোক্যাড ইংলিশ কারেন্টলি এখান থেকে ওকে করলেই নতুন ভাবে আবার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। হয়তো রেস্টার্ট নেবে, রেস্টার্ট নেওয়ার পর আবার ঠিক দেখবেন যে নতুন যখন একবারে নতুন ইনস্টল করলে যেরকম ইন্টারফেস আসে এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে, স্কেচআপ ওপেন করতেছি। বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কোর্স যেখানেই করেন না কেন কোনো ইনস্ট্রাক্টরই খারাপ শেখায় না, ঠিক আছে, কোনো ইনস্ট্রাক্টর খারাপ শেখায় না। আপনি যদি ভালোভাবে যদি সেটাকে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবচাইতে যেটা বিষয় আপনারা হয়তো আরো অনেক কোর্স করবেন, যেখানেই কোর্স করবেন সেটা আগে জেনে নেবেন যে মেন্টর আপনাকে কোর্স করাচ্ছে বা কোর্স প্রসিডিউর করতেছে, তাকে বলবেন যে ভাই আপনার পিসি কনফিগারেশনটা কি, বা যে কোনো উপায় হয় তার কাছ থেকে পিসি কনফিগারেশনটা শুনবেন। না শুনলে হবে কি যে পিসি নাই, দেখবেন যে এটা আমরা অনলাইনে অনেক প্রতারণার শিকার হয়ে, যে হয়তো টাকা পয়সা দিছি, অনেকেই আছে আপনাদের এই ব্যাচের মধ্যে অনেকেই আছে যে টাকা পয়সা দিছে হয়তো 10-12 হাজার টাকা কোর্স ফি, 6,000 টাকা দিয়ে কোর্সে জয়েন করছে, 4-5টা ক্লাস করার পর আর হয়নি, সেসব খুব কষ্ট পাইছে, জানি না এটা আদৌ কতটুকু সত্য। তখন সে আমার সাথে শেয়ার করছে যে ভাই আমি কিন্তু এখন 1,000 টাকা দিব, পরে কিন্তু আবার হয়তো দেখা গেছে যে অনেকেই আমাকে বলছে যে ভাই আমি 25 তারিখে দিব অথবা আমি 30 তারিখে দিব, আজকে অনেকেই টাকা পেমেন্ট করছে। তো আমার মানে তাদের কাছ থেকে এটা হয় যে ভাই তো আপনি তো নাও ক্লাস করাতে পারেন, 2টা-3টা ক্লাস করানোর পর আমি ধরা খাইছি এই সেই। তো পরেই আমি কিন্তু তাকে আর কখনো বলিনি যে ভাই আপনি পেমেন্ট করলেন না কেন, সে কিন্তু অটোমেটিকলি পে করে দিছে বা দিচ্ছে। তো জিনিসটা হয়েছে কি যে আমিও তো ভুক্তভোগী, তাই না, আসলে বিশ্বাস করার এখন যে জামানা, কাকে বিশ্বাস করব, যাকে বিশ্বাস করবেন সেই ঠকাচ্ছে, তো এটাই হলো সমস্যা। যাই হোক, আমরা যখন এখানে স্কেচআপ ওপেন করছি, ওপেন করানোর পর আমাদের কি আসলো দেখি, ক্লোজ করি, আবার ওপেন করতেছি, ভালো করে খেয়াল করেন, আপনাদেরকে এখন আমি কোশ্চেন করব।
অটোক্যাডে আমি অতটা এক্সপার্ট না, তো এই জন্য আমি কিছু মানে জিজ্ঞেস করতেছি না আপনাদেরকে, পরে আবার যদি আপনারা উল্টা কিছু জিজ্ঞেস করেন এই জন্য। আচ্ছা, এখানে যখন আমরা স্কেচআপ ওপেন করতেছি তখন এরকম কিন্তু একটা ওয়েলকাম ইন্টারফেস আসতেছে। আপনারা যদি মনে করেন যে ভাই আমার এই ওয়েলকাম ইন্টারফেস দরকার নাই, এটা কিন্তু আমরা নাও নিয়ে আসতে পারি। আপনারা কি জানেন? আচ্ছা জানি না না স্যার। সরাসরি আমরা স্কেচআপে চলে যেতে পারি। তো আমি যদি এখানে ক্লিক করে আমি ঢুকলাম, প্রথমে আমার স্কেচআপটা ওপেন হোক। কাজ শিখতে হবে একবারে প্রফেশনাল ভাবে, হ্যাঁ। আমি তো একজনকে বললাম আপনাদের এখানে ডুয়েটের অনেকেই আছে, কিন্তু তো ডুয়েটের আমার এক হচ্ছে ফ্রেন্ড আছে। তো এই শীতের সময় তো জানেনই অনেক বিয়ে টিয়ে হয় আর কি। তো অনেক দাওয়াত আসে আর কি। এই মাসে জানি না আর কতটা, অলরেডি 2টা পাইছি আর কি, শুরুতেই। তো তার কাছ থেকে আমি কাজ শিখছি, ঠিক আছে। তো তখন যখন আমি আপনাদেরকে গল্প করছি কিনা জানি না, যখন উনি কাজ শিখাইতো তখন আমি ফ্লোরে বসে থাকতাম আর চিন্তা করতাম সে কখন ওয়াশরুমে যাবে, যে ওয়াশরুমে গেলে তো 5 মিনিট 6 মিনিট বা 10 মিনিট লাগবে, ওই ফাঁক দিয়ে আমি কিছু কাজ শিখে ফেলবো। এছাড়া ওই পিসিটা ফ্রি থাকতো না, মানে সে সারাক্ষণই কাজ করতো এবং খুব ভালো কাজ করতে পারে। সে ডুয়েটে থেকে আর্কিটেকচারে, মানে সে আর্কিটেক্ট হয়ে বের হয়ে গেছে। তো এখনো আপনাদের এখানে আপনাদের সাথে কিন্তু ডুয়েটের অনেক হচ্ছে স্টুডেন্ট আছে, এই জন্য বলতেছিলাম আর কি, তার কথা আছে। যাই হোক, তো কাজটা শিখতে হবে প্রফেশনালি, মানে প্রফেশনাল ভাবে, তাহলে আপনার কাজে দিবেন। আচ্ছা, তো প্রথমত আমরা এখান থেকে যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমরা অনেকক্ষণ ফাইলে কাজ করি। তো সেই ফাইলে কাজ করানোর পর অটোক্যাডে স্কেচআপে কিন্তু হচ্ছে অটোক্যাডে ক্লাস করছি, তো খালি অটোক্যাড আসতেছে মুখে। তো স্কেচআপে যখন আমরা কাজ করব তখন অটোমেটিকলি সেভ হয়, কিন্তু আপনারা জানেন। স্যার অটোমেটিক সেভ অপশনে গিয়া সেটিং এ করতে হয় মনে হয়। আবার মনে হয় বলতে কোনো স্যার কিছু এরকম না, আমি দেখছিলাম টিউটোরিয়াল দেখছিলাম স্যার, পরবর্তীতে আমি আচ্ছা ট্রাই শোনেন, করছিলাম পরে বিষয়টা হলো যে অটোক্যাডে একটা ডিফল্ট সেটিং থাকে, সেখানে একটা টাইমিং থাকে, সেই টাইমিংটা সেট করে রাখলে 5 মিনিট পর বা 3 মিনিট পর বা 10 মিনিট পর অটো অটোমেটিক তার সেভ হয় স্যার। ওইটা তো আমাদের দেখা উচিত, তাই কি না? স্যার ওইটা আমরা একটু জি খতিয়ে দেখবো যে আসলে ঘটনা কি। আরেকটা বিষয় হলো জন্য ইন্টারফেস, এই জিনিসগুলো আমরা এখন দেখবো। তো প্রথমত আমরা যাব হচ্ছে উইন্ডোতে, ঠিক আছে। এখানে যাব উইন্ডোতে। উইন্ডোতে আসার পর এখানে প্রিফারেন্স, যদিও বা এটা নিয়ে আমি আপনাদেরকে দেখাইছি। দেন জেনারেল, ক্লোজ, উইন্ডো, প্রিফারেন্স, জেনারেল। এখানে দেখি আপনি যে ফাইলে কাজ করতে চাচ্ছেন সেটার কি ব্যাকআপ ফাইল চাচ্ছেন কিনা। ইন ফিউচারে হয়তো আমার ফাইলটা নষ্ট হয়ে যেতে পারে, বা আমার যে রানিং ফাইলটা আমার হয়তো প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে এখানে যে ক্রিয়েট ব্যাকআপ ফাইলটা আছে, এখানে আপনি ক্লিক করে রাখবেন। এই জিনিসটা আমি কেন এখন দেখাচ্ছি, আগে দেখাইনি কেন, কারণ আগে তো আমরা প্রজেক্ট বেস কাজ করিনি, এখন আমরা প্রজেক্ট বেস কাজ করতেছি। সো এটার কিন্তু গুরুত্ব কিন্তু অনেক বেশি। এই জন্য আমাদের অবশ্যই ক্রিয়েট ব্যাকআপ ফাইলটা মানে টিক মার্ক দিয়ে রাখতে হবে। অটো সেভ আমাদের দরকার। এখন এটা কত মিনিট পর পর দরকার, এখানে দেখেন এভরি, এখানে আছে 5 মিনিটস, মানে আমার এখানে দেওয়া আছে অটো সেভ 5 মিনিট পর পর অটো সেভ হবে, ঠিক আছে। দেন অটোমেটিকলি ফিক্স প্রবলেমস, এটা থাকবে, সমস্যা নাই। এখানে দেখেন সফটওয়্যার আপডেট, আপনার যদি মনে হয় যে আমি সফটওয়্যারটা আপডেট বা কোনো ইয়ে থাকবে, এরকম যদি কোনো কিছু থাকে এখানে আপডেট ক্লিক রাখতে পারেন। শো, এখানে দেখেন শো ওয়েলকাম উইন্ডো, আমি যদি এটাতে এখন টিক মার্কটা উঠাই দিয়ে ওকে করি, এখন এটাকে আমি ক্লোজ করে দিলাম, দেওয়ার পর আমি যদি এখন স্কেচআপ ওপেন করি, তাহলে কি আমার ওই ইন্টারফেস ওয়েলকাম ইন্টারফেসটা কি আসছে? জি না আসেনি, না কিন্তু না স্যার। সরাসরি কিন্তু স্কেচআপ চলে আসছে। তো এখন এখান থেকে যদি আমি আবার উইন্ডোতে যাই, উইন্ডো থেকে প্রিফারেন্স থেকে আমি যদি এটাকে ওয়েলকাম উইন্ডোতে ওকে করে দেই, তারপর এখানে ক্লোজ করলাম, আবার যদি স্কেচআপটা ওপেন করি,
যখন এই স্কেচআপ ওপেন করতেছি আমার গ্রাফিক্স কার্ডের 3টা ফ্যান মনে হয় ব্যস্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা এখান থেকে আমাদের টাইমিংটা সেট করে নিব। আপনার যেটা আপনার আপনি মনে করেন যে হ্যাঁ আমার এই টাইমটা দরকার। তো এখান থেকে দেখেন আমার টাইমটা 5 মিনিট দেওয়া আছে, আপনি চাইলে অটো সেভের টাইমটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এখানে এই 5 মিনিট, 6 মিনিট, 4 মিনিট বা 3 মিনিট এটা আপনি করে দিতে তারপরে পারেন। কি কাজে কোনো সমস্যা হবে স্যার? কারণ সেভ কাজের হইলে সমস্যা বলতে যেটা আমি ফিল করি, যখন আমার ফাইলে অনেক কাজ হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে আমার পিসিটা যদি লোয়ার ভার্সনের হয় তো সেক্ষেত্রে সেভ হতে একটু টাইম লাগে। তো যদি 5 মিনিট পর পর কাজ করতে যদি সেভ হয় তাহলে একটা সমস্যা। তো আমার পিসিটা একটু ফাস্ট আছে, এই জন্য আমি 5 মিনিট দিয়ে রাখছি। তো আপনারা একটু হয়তো 10 মিনিট বা 15 মিনিট দিয়ে রাখতে পারেন। ওকে, এখন আমরা কাজ করব, ঠিক আছে? ডেডিকেশন প্লিজ সবাই। এখন এখানে আমরা মূলত যেটা অটোক্যাডের যে ফাইলটা সেভ করে রাখলাম ওই ফাইলটা আমরা এখানে ইম্পোর্ট করব। ঠিক আছে, ইম্পোর্ট করে আমরা 3D এর কাজগুলো করব। তো এখান থেকে মূলত আমি ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্টে ক্লিক করানোর পর আমি ডেস্কটপে যাচ্ছি যেখানে আমার ফাইলটা রাখা আছে, এটা ওপেন করলাম। এখানে দেখেন 7th ক্লাস, সিলেক্ট ইম্পোর্ট। অনেক সময় এখন আপনারা বলবেন যে ভাই আমারটা তো ইম্পোর্ট করলে ক্যাট ফাইল ইম্পোর্ট হয় না, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে কি করব আমরা, আমাদেরটা ওপেন হচ্ছে না, এই জন্য আগেই বলতেছি কেন ওপেন হবে না। এখানে দেখেন আমার লেখা আছে ফাইল নেম, আর এখানে লেখা আছে অল সাপোর্টেড টাইপস। ঠিক আছে, এটা ভালো করে দেখেন, অল সাপোর্টেড টাইপস। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে কি লেখা আছে, স্কেচআপ ফাইল, 3ds ফাইল। 3ds ফাইল মানে হচ্ছে 3ds ম্যাক্স এর ফাইল। ঠিক আছে, তো 3ds ফাইলটাও কিন্তু আমাদের এখান থেকে আপনি কাজ করতে পারবেন। যে ম্যাক্স এর ফাইল স্কেচআপে কাজ করা যায়, বাট স্কেচআপের ফাইল কিন্তু ম্যাক্সে কাজ করতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরো অনেক ধরনের জেপিজি বলেন অনেক কিছুই আছে যেগুলো আপনি এখানে ওপেন করে কাজ এই বিষয়টা আরেকবার একটু দেখান, কি যেন বলছিলেন, আমার একটা কল চলে আসছিল তো যার কারণে আমি দেখতে পারি নাই, ফোনে কোন বিষয়টা? দেখতেছিলাম। এই যে মানে সেভ ছাড়া কি অন্য কিছু দেখাইছেন? সেলফ সারা মানে বুঝি নাই। মানে যে 3ds ম্যাক্স এর ফাইলটা যে ও আপনার আচ্ছা, বুঝছি। স্কেচআপ করা যায়, এই যে এটা এখানে দেখেন, এখানে হচ্ছে 3ds ফাইল, এখানে 3ds ফাইল যদি আপনি ম্যাক্স এর ফাইলটা 3ds ফাইলে সেভ করেন, 3ds ফাইল ফরম্যাট যে কোনো সফটওয়্যারে যদি থাকে তাহলে ফাইলটা সেভ করার সময় টাইপ একে 3ds ফাইলে যদি সেভ করেন ওই 3Dটা এখানে নিয়ে এসে কাজ করতে পারবেন। মানে ম্যাক্স এর 3Dটা কিন্তু স্কেচআপে নিয়ে কাজ করা যায়, এটা আমি বলতেছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফাইলটা 3ds ফাইলে সেভ করা থাকতে হবে। ঠিক আছে, আর এখানে লেখা আছে কি অল সাপোর্টেড ইমেজ টাইপ লেখা ছিল নাকি? তো আমরা এখানে কি নিয়ে আসবো, এখানে আমাদের অটোক্যাড লাগবে, তো আমরা এখান থেকে কি করব, অটোক্যাড ফাইল, তাই কি না? স্যার তো আমি এখান থেকে সিলেক্ট করলাম, দেন ইম্পোর্ট, ক্লোজ। দেখেন এই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। আমার এক্সিস্ট কোথায় আর আমার ফাইল কোথায় এরকম কিন্তু হবে। জাস্ট সিলেক্ট, বিকজ অফ আপনি যখন এটাকে নিয়ে আসছেন তখন এই জায়গায় আপনার একটা কোনো ফাইল আছে, এই জন্য এটাকে নিয়ে এসে আমি ঠিক সেন্টারে দিলাম। দেওয়ার পরে আপনি যখন জুম করবেন তখন ঠিক এক্সিসে মাউস পয়েন্টার রেখে জুম করবেন, তাহলে আপনার জন্য ভালো। জাস্ট সিলেক্ট, রাইট মাউস ক্লিক, এক্সপ্লোড। ওকে, এরপরে আমার এখানে ফার্নিচারে একটা সুন্দর ইয়ে আসছে, এগুলো আমার দরকার নাই, ফাইল ভারী করবে। তারপরে এটার যে মেন আছে এটাকে আমি ডিলিট করলাম, এটাকে সুন্দর করে ধরে আমি ঠিক এক্সিসের এখানে নিয়ে আসবো, তাতে আমার কাজ করতে সুবিধা হবে এই জন্য। ঠিক আছে, দেন সিলেক্ট, এটাকে আবার একটু উপরে নেই, এটাকে আমি কন্ট্রোল এস করব, এস করানোর পর ডেস্কটপে নিয়ে যাব। এখানে ডেস্কটপ, এখানে আমি লিখব 7 প্লাস 3D সেভ। ওকে, এখন এখানে আমার বেড আছে, এখানে আমার সবকিছু আমি দেখতে পাচ্ছি। ওকে ফাইন,
আমার এখান থেকে মাস্টার বেডটা হচ্ছে এই কর্নারের কোনটা, মাস্টার বেডটা কোনটা আমার এখানে, মাস্টার বেডটা এই যে এটা, ঠিক আছে, এই যে এই কর্নারের এটা। ওকে, তো আমি এটা এই পাশে নিয়ে আসছি, চাইলে আপনারা ওই পাশেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এখানে এই ফাইলটা কি, এই ফাইলটা দেখেন আমরা সিলেক্ট করার সাথে সাথে যে কোনো ফাইলে সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তো এটাকে আমরা টোটাল সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে মেকে গ্রুপ করে ফেলবো, ঠিক আছে? দেখেন এই যে গ্রুপ হয়ে গেছে, বুঝছে না? তো গ্রুপ হয়ে যাওয়ার পরে আমরা আবার উইন্ডোতে আসবো। উইন্ডোতে আসার পরে প্রিফারেন্স থেকে এখানে, সরি প্রিফারেন্স না, উইন্ডো থেকে আমরা যাব মডেল ইনফোতে। মডেল ইনফোতে আসানোর পর এখানে দেখেন স্ট্যাটিস্টিক্স থেকে এখানে দেখেন পার্জ আনইউজড। অটোক্যাডেই যে পার্স করা যায় এরকম না, পার্সটা আমরা হচ্ছে স্কেচআপেও করতে পারি। আনইউজড যেই লাইনগুলো আছে আমাদের এই ব্লক ছাড়া, সেটা আমরা এখান থেকে পার্স আনইউজড করে দেব, ঠিক আছে? দেন ক্লোজ। এখন এখানে যখন আমরা উইন্ডো থেকে মডেল ইনফোতে গেলাম, যাওয়ার পর আপনারা কোশ্চিন করেন না কেন? এখন এখানে হচ্ছে যে আমার এই মডেলটা থেকেই যে সব লাইন পার্জ হয়ে গেল, এটা আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, এই লাইন থেকেই যে পার্জ হলো, বা আমার এই প্ল্যান থেকে যে পার্জ হইছে, এটা আমি বুঝবো কিভাবে? এইটা বোঝার জন্য এখানে দেখেন এন্টার মডেল একটা অপশন আছে, আর এন্টার অনলি কম্পোনেন্টস দুইটা অপশন আছে এখানে আমাদের। তো একটা অপশন হচ্ছে এন্টার মডেল, দ্যাট মিনস আমাদের যে প্ল্যানটা আছে সেটাকে এটা ডেডিকেটেড করতেছে। আর একটা হচ্ছে এন্টার অনলি কম্পোনেন্টস। তো কম্পোনেন্টসটা কি? কম্পোনেন্টসটা হচ্ছে যখন আমরা কোনো গাছ এখানে বসাবো, সোফা, বেড, XYZ, যখন কোনো কম্পোনেন্টস আমরা 3D ওয়্যার হাউস বলেন আর যেটাই বলেন না কেন, ওইটা যেটা আমাদের রিসোর্স আছে সেখান থেকে যদি আমরা ইউজ করি, তাহলে ওইটার ভিতরে যদি আমাদের আনইউজড কোনো লাইন থাকে, তাহলে সেটাকেও আমরা এখানে সিলেক্ট করে এখান থেকে অনলি কম্পোনেন্টস, এখান থেকে পার্জ, ঠিক আছে, করে দিব। আর যদি আপনার এন্টার মডেল হয় এন্টার মডেল। ওকে, এইটা হলো আমাদের প্রসিডিউর। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই লাইনের উইথটা কমাবো, তাই না? এখন বলেন লাইনের উইথটা কিভাবে কমাবো? স্যার পুরোটা সিলেক্ট করতে হবে। প্রোফাইল না ভাইয়া, ওই যে এই যে গিয়ে প্রোফাইল। লাইনেস কমানোর জন্য আমাকে যেতে হবে ভিউ, এজ স্টাইল, এখান থেকে প্রোফাইলে এরো চিহ্নটা উঠাই দিতে হবে। এখন লাইনের সবগুলা কিন্তু ইকুয়াল হয়ে গেছে, আমি এটা কন্ট্রোল এস করে দিলাম, ঠিক আছে? দেখেন এটাকে যদি আমি রোটেট করি, আমার ইচ্ছা এই জন্য আমি করছি, যে আপনি আপনার মতো করে করতে পারেন। আমি এটা এই ইয়েকে রাখলাম, অথবা আমি এখান থেকে এটাকে ধরে আমি জাস্ট এই এক্সিসে রাখলাম, দেন কন্ট্রোল এস। কারো কোনো কনফিউশন আছে এতদূর পর্যন্ত? না ভাই স্যার। এটা আরেকবার একটু দেখান, লাইনটা কিভাবে ইয়ে করব, কি করবেন? মানে লাইন উইথটা। ও, এটা হলো এই যে ভিউয়ে যাবেন, হ্যাঁ, ভিউ থেকে এজ স্টাইল, এজ স্টাইল থেকে সিলেক্ট এখানে করতে হবে না control এ স্যার? যে এরো চিহ্নটা আছে এটা উঠাই দিবেন। যেমন ধরেন এখন এরো চিহ্নটা আছে, এখন প্রোফাইলে ভিউয়ে যাবেন, এখান থেকে ভিউ এজ স্টাইল, সরি এখানে প্রোফাইল চিহ্নটা এরকম ছিল, ভিউ এজ স্টাইল, এখান থেকে প্রোফাইলে উঠাবেন, এবং আর একটা লাইন এখানে মানে ক্লিক করতে ভুল ক্রমে ক্লিক হয়ে গেছে, হচ্ছে ডেপথ, এই যে দেন কন্ট্রোল এস। এখনো আপনাদের অ্যাসাইনমেন্ট পর্যন্ত কি যাইতেই পারি নাই আমি, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট পর্যন্ত যাইতে পারি না। এখন হচ্ছে কাজ, এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের ওয়ার্ক। ফাইলটা আপনি গুছায় নিয়ে কাজ করতে হবে, সবকিছু চেষ্টা করুন একটু গুছিয়ে কাজ করা। ভাইয়া তারপরে ডেপথ কিউতে কি ওটা ইয়ে রাখতে হবে, টিক চিহ্ন দিয়ে রাখতে হবে না তুলে না দিতে না হবে? না 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 না, এখানে শুধু জাস্ট এখানে ভিউ থেকে এজ স্টাইলে শুধুমাত্র এজ রাখবেন, বাকিগুলো রাখার দরকার নেই। ওকে, এখন হচ্ছে আমাদের 3D তুলতে হবে। 3D ওঠানোর জন্য আমাদের এখানে কিছু প্রসিডিউর আছে, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। প্রথমত হচ্ছে আমার এই
প্ল্যানটা কিন্তু একটা গ্রুপের মধ্যে আছে, দেখেন এই প্ল্যানটা কিন্তু স্যার একটা গ্রুপের মধ্যে আছে। হ্যাঁ বলেন। স্যার অটোকেটে প্ল্যানটা যেভাবে ছিল এখন তো একটু ঘুরে গেল, এতে সমস্যা আছে কিনা স্যার? কোনো সমস্যা নেই, জি স্যার। এগুলা কোনো সমস্যা নেই, আপনি এদিক ঘুরান ওইদিক ঘুরান এদিক ঘুরান, কিচ্ছু যায় আসে না, জি স্যার। ঠিক আছে। কিন্তু যায় আসে কখন, যখন আপনি শেড নেবেন, ঠিক আছে, যখন আপনি সান শেডটা নেবেন তখন আপনার যায় আসে, ঠিক আছে। কারণ আমার তো একটা শেড শ্যাডোর একটা Concept, ব্যাপার আছে, তো জি ওই স্যার। সময়টা আমি এক্সটেরিয়র ডিজাইন যখন করব তখন ওইটা আবার দেখাবো যে আপনারা এখান থেকে এক্সিস্টটা কেমন। এটা আমাদের ইন্টেরিয়রে কোনো প্রয়োজন নাই, বাট হ্যাঁ ইন্টেরিয়রে প্রয়োজন আছে যদি আমরা বাইরের ফিলটা দেখাই, যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ বাইরে থেকে সূর্যটা আমাদের ভিতরে রুমের ভিতরে লাইটিং করতেছে, তো ওইটাও আমরা দেখবো ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে জাস্ট যদি লাইটিং আমাদের সানলাইটটা অন থাকে, যদি আমাদের ভিতরে অটোমেটিকলি যদি না ঢোকে তখন আমরা এই ডিরেকশনটা এখান থেকে জাস্ট চেঞ্জ করে দেবো, আর কিছুই না, ঠিক আছে। ওকে, তো এখানে দেখেন আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম এটা একটা গ্রুপের মধ্যে আছে। তো আমরা যখন 3D উঠাবো তো 3Dটা একটা গ্রুপের মধ্যে থাকবে, প্ল্যান তো প্ল্যানের গ্রুপেই আছে, তো প্ল্যান নিয়ে আমরা হাত দিব না, প্ল্যানটা হলো আমাদের রেফারেন্স আর 3Dটা হচ্ছে আমাদের ওয়ার্ক। প্ল্যানটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, জাস্ট এটার উপরে আমরা ড্র করব, আর 3D যখন নিব তখন 3Dটা আলাদা করে নিয়ে কাজ করব। ক্লিয়ার? তো কিভাবে করব, আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেল নিয়ে এটার উপরেই দিলাম, দেওয়ার পরে এটাতে ডাবল ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ, ডাবল ক্লিক এটার ভিতরে। আমি কিন্তু এই প্ল্যানের ভিতরে ঢুকে কাজ করতেছি না, আমি ঢুকতেছি কোনটার ভিতরে, এই যে এই ব্লকটা গ্রুপ করলাম সেটা। দেন এখানে পুশ পুল নিয়ে এটা আমি উঠাইলাম 9 ফিট 6, এখানে এটা উঠছে, ঠিক আছে। এখন আমি কিন্তু গ্রুপের বাইরে নাই, গ্রুপের ভিতরেই কিন্তু আছি। আমরা যখন স্যার কাজ এটা করব, বুঝি নাই স্যার। বুঝেন নাই? মনে করেন আমার প্ল্যানটাতে আমি একটা গ্রুপ করছি, হ্যাঁ, তা আমরা এটা ভাই মিউট করেন, আমরা যখন প্ল্যানটা নিয়ে আসবো তখন প্ল্যানটা আলাদা একটা গ্রুপ করে রাখবো, আর 3Dটা আমরা আলাদা একটা গ্রুপ হবে। প্ল্যান একটা গ্রুপের ভিতরে থাকবে, 3D একটা গ্রুপের মধ্যে থাকবে, কখনোই প্ল্যানের ভিতরে আবার ডাবল ক্লিক করে ভিতরে কাজ করবো না। এখন আমি আলাদাভাবে 3D উঠানোর জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, মানে আমার কলামটা আমি ড্র করলাম, দেন আমি ব্যাকে আসলাম, ডাবল ক্লিক, রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ, এটা গ্রুপ করলাম, ডাবল ক্লিক, দ্যাট মিনস আমার দুইটা গ্রুপ হলো, একটা প্ল্যান আর একটা এটা আমার 3D, এটাতে আমি উঠাইলাম 9 ফিট 6, ঠিক আছে। এখন আমি যা কাজ করব এই গ্রুপের ভিতরে ঢুকেই, মানে এই গ্রুপের ভিতরে থেকেই বাকি কাজ কমপ্লিট করব, নট অনলি আমরা এখানে এসে আর একটা গ্রুপ করব এরকম, নট লাইক দ্যাট, ঠিক আছে, এরকম না যে এখান থেকে আমি আবার একটা ইয়ে নিলাম নিয়ে এটা আবার একটা গ্রুপ করলাম, এরকম না, বা আলাদা আলাদা করবেন এরকম কোনো সুযোগ নাই। জাস্ট এই গ্রুপের ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে কাজ করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আবারও বলি, অনেকে বোঝেন নাই। মনে করেন আমার এটা প্ল্যান একটা গ্রুপের ভিতরে আছে, ঠিক আছে, 3Dটা আমাদের আলাদা একটা গ্রুপ হবে, একটা গ্রুপের ভিতরেই সবকিছু থাকবে, ওয়াল থাকবে, কলাম থাকবে, সব থাকবে। সব থাকবে বলতে তাই না, এটার মধ্যে উইন্ডো কিন্তু আবার থাকবে না, উইন্ডো কিন্তু আলাদা থাকবে, ডোর কিন্তু আলাদা থাকবে, সবগুলা ডোর মিলে একটা গ্রুপ হবে, সবগুলা উইন্ডো মিলে একটা গ্রুপ হবে, শুধুমাত্র ওয়াল এবং কলাম এটা একটা গ্রুপ হবে। তার মানে আমাদের কয়টা গ্রুপ হচ্ছে? 3টা। সবগুলা জানালা মিলে, সরি বারান্দা, যতগুলা একটা ফ্লোরে আমার 2টা মনে করেন বারান্দা, তো 2টা বারান্দায় একটা গ্রুপের ভিতরে থাকবে, তাহলে হয় কি জাস্ট একটা ধরে কপি করে দেওয়া সহজ হয় আপনাদের জন্য। ক্লিয়ার? আর যদি সিমিলারিটি থাকে তাহলে আমরা তো অবশ্যই মেক এ কম্পোনেন্টে ক্রিয়েট করে ফেলবো। ওকে, এখন এখানে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের এটা প্ল্যানের যেটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আর হচ্ছে 3D গ্রুপটা আলাদা একটা গ্রুপ। তো আলাদা গ্রুপ কি, আলাদা আমাদেরকে একটা গ্রুপ করতে হবে। এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, বা যাই নেন না কেন, লাইন দিয়ে করেন না কেন, এটা ব্লক, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, এরপরে আমি এটাকে ডাবল ক্লিক করলাম, মানে এই গ্রুপের ভিতরে ঢুকছি, নোট প্ল্যানের গ্রুপ। এবার এটা আমি উঠাবো 9 ফিট 6, আদৌ এটা 9 ফিট 6 উঠছে কিনা আমরা একটু মেপে দেখি। 9 ফিট 6, ক্লিয়ার? ওকে, আমরা এখন আগাবো, আমাদের বাকি কাজগুলো করতে হবে, সবগুলাই তো এরকম 3D উঠাইতে হবে না? ওকে,
তা আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিচ্ছি, আপনারা লাইন দিয়েও করতে পারেন। গ্রুপের ভিতরে রেক্টেঙ্গেল নিলাম, আপনি যদি মনে করেন না ভাই আমি লাইন দিয়ে করবো, তো লাইন দিয়ে করেন। এখান থেকে লাইন আমি টেনে দিচ্ছি, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন নিতে পারেন। আবার যদি মনে করেন না ভাই আমার ভালো লাগতেছে না, আমি রেক্টেঙ্গেল দিয়ে করবো, রেক্টেঙ্গেল দিয়ে করতে পারেন। তাই আমি এখান থেকে এই রুমটা, রেক্টেঙ্গেল দিয়ে তো সহজ। হ্যাঁ রেক্টেঙ্গেল দিয়ে সহজ এবং তাড়াতাড়ি করতে পারবেন। এখানে একটা ইস্যু আছে, সেটা হলো দেখেন এই দিক থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিয়েছি, এদিক থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, মাঝখানে একটা দাগ হয়েছে, তাই না? তো এটাকে আমরা ইরেজার দিয়ে ইরেজ করে দিব, এভাবে ইরেজ করে দিব, ইরেজ করে দিব, ঠিক আছে? ইরেজ করে দেওয়ার পরে আমি স্কেচআপের একটা সহজ ইয়ে আছে যে এইটা আমি যখন কমান্ড দিয়ে 9 ফিট 6 ইঞ্চি উঠাইছি, এটা আর নতুন করে কমান্ড দিতে হবে না, জাস্ট পুশ পুল নিয়ে আসে এখানে ডাবল ক্লিক করলে নিচের দিকে চলে যাচ্ছে। বাট আপনার কমান্ডের পরেও আপনি আলাদা আর একটা কমান্ড দিছেন, এই জন্য আপনার এই কমান্ডটা কাজ করতেছে না। তো আমি এটাকে টেনে আবার এটার মধ্যে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমি এই পাশে আসলাম, আসার পরে আমি যদি এই পাশের ওয়ালটা করি, সেই ওয়ালটা এখন কি আমি আবার কমান্ড দিব না। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে। ক্লিয়ার? এখন আমাদের প্র্যাকটিক্যালি রুমটা দেখতে কেমন হয়, প্র্যাকটিক্যালি আমাদের রুমটা দেখতে কেমন হয়? এরকম কি কোনো লাইন থাকে? এরকম লাইন থাকে? না স্যার। লাইন থাকে? না স্যার তো না এটা স্যার, আমরা একটা ইরেজ করে দিব, এটা ভাবে ইরেজ করে দিব, দিয়ে এরকম ফ্রেশ করব। কোনো এরকম অবাঞ্ছিত কোনো লাইন রাখা যাবে না, এরকম ফ্রেশ থাকবে মডেল। এখন যদি আমি ব্যাকে চলে আসলাম, তো কি কাজ যখন করব তখন এটার গ্রুপের ভিতরে ঢুকে কাজ করব, নট প্ল্যান। আমি আবারও বলতেছি, এটা প্ল্যানটা আবার এক্সপ্লোর যাতে না করা থাকে, প্ল্যানটা যাতে এক্সপ্লোর না করা থাকে, প্ল্যানটা টোটাল প্ল্যানটা একটা আমার গ্রুপের মধ্যে, বই আর 3Dটা একটা গ্রুপের মধ্যে থাকবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, স্যার এখন আমরা সবগুলা উঠাবো, তো এখন একটু তাড়াতাড়ি করা যাবে না? এখন তো আপনারা করতে পারবেন। জি স্যার, করতে পারবো। ওকে, আমরা দেখি একটু একটু কাজ দেখে করি। দিন। তো আমি এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করানোর পর আমি এগেন আবার আসতেছি, এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, আবার এখান থেকে নিলাম, আবার এখান থেকে নিচ্ছি, এখান থেকে আমি ইরেজ করে দিচ্ছি। দ্যাট আমি এখন এটা পুশ পুল দিয়ে উঠাবো, ডাবল ক্লিক, নিচে আবার আসতেছে। যদি কমান্ড এগেন দেন তাহলে কিন্তু সেটা আসবে। আমি আবার এটা দিলাম, দেখেন এটা হয়ে গেছে এই পাশেরটা। আর এই পাশে আমি এটা আবার, আমার ওয়ালও কিন্তু আছে, হ্যাঁ। এর পাশ থেকে যদি ওয়ালটা যদি আমি টেনে দেই, ডাবল ক্লিক, খালি নিচের দিকে চলে যাচ্ছে। দেন আবার এই যে জয়েন্ট লাইন গুলো রাখা যাবে না, জাস্ট সিলেক্ট করে যদি না নিচে যদি যায় তাহলে উপরে ধরে নিয়ে আসে, এইভাবে যে কোনো একটা পয়েন্টে রাখলেই দেখবেন সেম ডিস্টেন্সে উঠে যাবে। এরপরে এই লাইন গুলো রাখা যাবে না, এই লাইন গুলো ইরেজ করে দিতে হবে সাথে সাথে। দেখেন আমার কিন্তু 3Dটা একটা গ্রুপের ভিতরে আছে, ভালো করে বুঝেন, এটা কিন্তু ভুল করবেন আপনারা, এই জন্য আমি বলতেছি। মানে আমরা যারা কাজ করি অনেক সময়, এখন আপনারা বুঝবেন যে আসলে আপনি কি করতেছিলেন বা কিভাবে কাজ করতেছিলেন, এটা কিন্তু আপনি বুঝবেন এখন, ঠিক আছে? যে আসলে আমার প্রসিডিউরটা কি ঠিক ছিল কিনা, আর এটা হেল্পফুল কিনা। যখন হেল্পফুল হবে দ্যাট মিন্স আপনি এটা পিক করবেন। কিন্তু স্যার যদি অনেক সময় স্যার এলোমেলো করে ফেলতাম স্যার, এই অনেক সময় বিভিন্ন গ্রুপে একসাথে করে ফেলতাম, না, এটা করা যাবে না, এটা করা যাবে। পরবর্তীতে নেক্সটে গিয়ে একটা সমস্যা হইতো। ওকে, ভাইয়া অনেক সময় এমন হতো যে ভাইয়া আমরা ক্যাট থেকে যে ফাইলটা নিয়ে আসতাম ওটার মানে হচ্ছে ওয়ালের থিকনেসটা ঠিক থাকতো না বা হচ্ছে মেজারমেন্ট গুলো ঠিক থাকতো না। ওকে, তো আমরা হচ্ছে এটা আমি আবার ভিতরে ঢুকতেছি, বাকি কাজগুলো এখন আমি করবো, একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করতেছি। রেক্টেঙ্গেল আমি এটাকে ইরেজ করে দিলাম। আপনার যেভাবে নিলে সুবিধা হয় বা কমপ্লিট করতে পারেন, এটা এমন নয় যে এইভাবেই নিতে হবে বা এরকম করেই মানে নেওয়া লাগবে, এরকম না। আপনার যদি মনে হয় যে না আমার এটাতে আমার কাছে মনে হচ্ছে সহজ, দেন আপনি ওইটাই নেবেন।
এবং জয়েন্ট লাইন গুলো রাখা যাবে না, এগুলোর সাথে সাথে স্যার ডার্কটা নিবেন না স্যার? হ্যাঁ ওই যে ডার্ক, ওই যে এটা। সবই নিব। এখান থেকে আমি এটা উঠালাম। আরে ভাই নিচে যাই কেন? স্যার কালকে আমি কাজ করতে গিয়ে স্যার অনেক কিছু নিচে চলে গেছিল। ওই তো কমান্ড অনেক সময় মিসিং করে। কমান্ড মিসিং করে বলতে কি আপনার এটা থেকে সরে গেলেই আমি ওয়্যার হাউস থেকে যাই আনি স্যার, সব নিচে চলে যায়। নিচে চলে উল্টা যায়। এটা ঘুরে আনিস। ওকে, স্যার ডাকটা কি একই ইয়ে থাকবে না গ্রুপে? হ্যাঁ সবগুলো একই গ্রুপে থাকবে। এখানে দেখেন আপনার এটা কিন্তু এখান থেকে সরে গেছে। অনেক সময় দেখবেন আপনি ইরেজ করতেছেন এরকম ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এটা ট্রিক্স গুলো আমি কিন্তু এখনই বলতেছি। এগুলা নিয়ে কালকের পর থেকে দেখবেন খালি মেসেঞ্জারে ঝড় তুলবেন আপনারা, যে ভাই আমি তো ইরেজ করলে কিছুই থাকতেছে না। কেন থাকতেছে না? কারণ জুম করে স্যার দেখা। কারণ এখানে যে আমি জুম করে নিয়ে আসি, থাকতেছে না এই কারণে যে আপনার এটা একই লাইনে নাই, দেখেন একটু সরে আছে তাই না, এই কারণে কিন্তু আসতেছে না। তো আপনাকে এটা জাস্ট এই লাইনে নিয়ে আসতে হবে। দেন এখন যদি আপনি ইরেজ করেন বা এই লাইনে নিয়ে আসতে হবে এটাকেও, এখন আপনি ইরেজ করেন দেখেন স্মুথলি ইরেজ হয়ে যাবে। ক্লিয়ার? এটাও কিন্তু একটা প্রবলেম, এটা কিন্তু আপনাদের হবে। আর কতবার হয়েছে এরকম? ওকে, কমপ্লিট করতে হবে। আমি এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট, যে একবারে টোটাল 3D শুধু খালি কমপ্লিট করে আমাকে দেখালেই চলবে। অন্য স্যার কিছু আমরা যে অটোক্যাডে যে কাজ করছে ওটার উপরে করবো না স্যার, নাকি আপনার মতো? হ্যাঁ সমস্যা নাই, আপনি আপনার ওইটার মধ্যেই যে করতে হবে, নোট লাইক দ্যাট। আপনি যেটা ভালো হয়, যেটাতে আপনি কাজ করে মনে হচ্ছে যে না এটাতে আমি করতে পারবো, এটাতেও করতে পারেন। বাট শেখার জন্য অবশ্যই আপনার যেটাতে আপনি কাজ করতেছেন এটা নিলে বেশি ভালো হয়, কারণ ওটার মধ্যে অনেক প্রবলেম ক্রিয়েট হবে, ওগুলো আপনি সলভ করতে পারবেন। আর যেটা জানেন সেটা নিয়ে যদি করেন তাহলে কিন্তু আর নতুন কিছু শিখতে পারবেন। স্যার করা যাবে না এটা এরকম করতেন না, স্যার, পরবর্তীতে অবশ্যই স্যার এটাতে ক্লাস করা কি এটার উপরে ক্লাস করাবেন, তাহলে আপনার মতো করে তৈরি করলে তো ভালো হয়। করতে পারেন, সমস্যা নেই। যার যেভাবে সুবিধা হয়, তবে যেটাতে আমাদের সহজ হবে বা যেটা আমার কাছে মনে হবে যে না আমি এটাতে পারবো, আপনি ওইটাই নেবেন। ঠিক আছে, এইটাই যে এইভাবেই যে করতে হবে এটা আমি কখনোই বলবো না। আপনার আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার এটাতে আমার হচ্ছে আমি কমফোর্ট ফিল করতেছি বা ভালো লাগতেছে বা আমি এটাতে অভ্যস্ত, বাট যদি কোনো প্রবলেম না হয় তাহলে আপনি আপনারটাই চালায় যেতে পারেন। বাট আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই প্রসিডিউর গুলো ফলো করার জন্য। আমি এখান থেকে ইরেজ করে দিচ্ছি লাইনগুলো, যেগুলো আমার এক্সট্রা লাইন সেইগুলো। স্যার এই যে এখানে জয়েন্ট ট্রায়াঙ্গেল লাইন গুলো দেখা জয়েন্ট লাইন যাচ্ছে। একটাও জয়েন্ট লাইন রাখা যাবে না, সব জয়েন্ট লাইন এভাবে আমরা ইরেজ করে দিব। যদি এখানে ইরেজ করতে নাও পারেন, উপরে যদি ওঠে তখন আপনারা ইরেজ করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তা আমি এখান থেকে যদি এটা উঠাই, উঠালাম, ওকে। তা আমার এই কাজটা করতে কত মিনিট সময় লাগলো যদি আপনাদেরকে একটু দেখাইছি, না হলে আমার সর্বোচ্চ এই কাজটা উঠাইতে 2 মিনিট সময় লাগতো বা 1.5 মিনিট। উঠাইতে স্যার ভালোই লাগে স্যার, মজা লাগে অনেক তাড়াতাড়ি এখন এই কাজটা অন্যান্য সফটওয়্যারে উঠাইতে গেলে অনেক সময় লাগে ভাই। এই জন্যই সবাই স্কেচআপটা মনে করে যে না সহজে উঠানো যায়, কাজ টাজ বোঝা যায়, ডিলিট করা যায়, ওয়াল আবার অ্যাড করা যায়, দেখা যাচ্ছে যে সময় আবার বেঁচে যাচ্ছে, আবার হালকা সফটওয়্যার, তো এই জন্য সহজ সব ইয়েতেই রান করা যায়, এই জন্য সবাই পছন্দ করে, এই এছাড়া কিছু না। আর আমার মনে করেন আমি যদি 3ds Max অনেক ভালো এক্সপার্ট, আমার ভালো পিসি আছে, আমি এটাতে অভ্যস্ত, আমি তো বলবো না এখন যে ভাই আমার, হ্যাঁ আমি বলবো যে হ্যাঁ এটাতে কাজ করা যায়, বাট আমি কিন্তু কাজ করে অভ্যস্ত ম্যাক্সে, তাহলে আমাকে ম্যাক্স ইউজ করতে হবে।
এখন যারা স্কেচআপে অভ্যস্ত তারা স্কেচআপ ইউজ করবে, যারা রেভিটে অভ্যস্ত তারা রেভিটে করবে। বাট ট্রেন্ড যেটা চলে, বর্তমান ট্রেন্ড, হ্যাঁ, আগে তো যে প্লাজো ছেলেরা ইউজ করতো, এখন মেয়েরা ইউজ করে। তো ট্রেন্ড কোনটা এটা আপনাকে বুঝতে হবে, কারেন্ট সিচুয়েশন আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তো কারেন্ট সিচুয়েশন যদি না বুঝেন বা কি চলতেছে এটা যদি না বুঝেন তাহলে তো হবে না। বিশেষ করে মেয়েরা দেখবেন সবসময় লেটেস্ট জিনিস ইউজ করে, মার্কেট গুলোতে লেটেস্ট জিনিস ইউজ করে, ছেলেরাও লেটেস্ট জিনিস ইউজ করে। কি কি আসলো নতুন ব্র্যান্ড, কি কি আসলো, কি কি মডেল আসলো জামা কাপড়ের দিকে, ঠিক তেমনি। ঠিক আছে, তো এই কাজ করার ক্ষেত্রেও এই জিনিসগুলো কিন্তু আমরা যেটা দেখি যে হ্যাঁ আমার সময় কম লাগতেছে, আমার হচ্ছে আমি দ্রুত প্রেজেন্টেশন দিতে পারতেছি, আমার ওইটাতে টাইম কনভার্ট হতে হবে। সেভ হচ্ছে এবং আমার স্মুথলি কাজ করতে পারি, তো আমি ওটাই করব। আর এটার একটু চাহিদা বেশি এখন, এই এছাড়া কিছু না। ওকে, ভাইয়া এটা কথা ছিল। আচ্ছা, এই যে মানে ওয়াল গুলা যে উঠালেন, এখানে নির্দিষ্ট করে কোনো দেয়াল কি হাইড করা যাবে বা ডিলিট করা যাবে? হ্যাঁ যাবে, যাবে না কেন? আমি এখন যদি এই ওয়ালটা যদি আমি হচ্ছে মনে করেন আমি হাইড করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার মেকে গ্রুপ করা থাকতো প্রতিটা ওয়াল, ঠিক আছে, জি। প্রতিটা ওয়াল, তাহলে আপনি এটাকে হাইড করতে পারেন, আবার গ্রুপ করতে পারেন। আবার যদি মনে করেন আমার এখানে ফাঁকা আছে, তো আমি এখান থেকে এটা জাস্ট এভাবে সিলেক্ট করে এটাকে আমি জাস্ট হাইড করে দিতে পারি। জি ভাইয়া। ঠিক আছে, তো এখন হাইড করে দিলাম, এখন এটা নিয়ে আসবে কিভাবে? এইটার গ্রুপের ভিতরে ঢুকেই কিন্তু আপনাকে এডিটে যেতে হবে। এডিটে গিয়ে এখানে দেখেন আনহাইড লাস্ট, আবার অল আছে, তো লাস্ট করি, এই যে চলে আসছে। কিন্তু গ্রুপের বাইরে সে এক্সাম্পল, গ্রুপের বাইরে ঢুকে আপনি এখানে গেলেন, যায় আনহাইডে গেলেন, আনহাইডে যায় যদি আমি অল করি, আসতেছে? এটা কিন্তু না। একটা ট্রিক্স, বুঝেন? কিন্তু অনেক সময় আবার বলবেন ভাই আপনি তো হাইড করে দেখেন, আমারটা তো আসে না, আপনারটা তো আসলো কিভাবে? আমারটা তো আসছে, আমি এটা গ্রুপের ভিতরে ঢুকছি আগে, ঢোকানোর পরে এডিটে আসছি, এডিট থেকে এখানে আনহাইডে যখনই আমি এখানে অল করছি চলে আসছে। ঠিক আছে, আচ্ছা। ওকে। এছাড়াও আমাদের শর্টকাট আছে এখানে, আমরা ভিউতে সরি উইন্ডোতে যান, এখানে উইন্ডোতে আসানোর পর মডেল ইনফোতে আসেন, মডেল ইনফো নাকি প্রিফারেন্স, তারপরে প্রিফারেন্স, তো প্রিফারেন্সে আসেন, প্রিফারেন্স থেকে এখানে কোথায় শর্টকাট, শর্টকাট। এখান থেকে বিভিন্ন ধরনের শর্টকাট আছে, যে শর্টকাট গুলো আপনি এখান থেকে রেডি করে কাজ করতে পারবেন। জি স্যার, গ্রুপ একবারে স্যার জিতে কি করণ যাবে? তো এটাও আপনারা মানে আপনারা যেটাতে অভ্যস্ত, মানে আমি বলবো পথ দেখায় দিব, এখন আপনারা যদি সেটা না ব্যবহার করেন আমার কিছু করার নাই। পথ দেখায় দিব, নট অনলি যে পথ দেখায় দিয়ে ছেড়ে দিব এরকম না, সেই পথে নিয়ে যায়, ওই মাথায় নিয়ে যায় ছাড়াই দেবো। এরপর যদি আপনার মনে হয় যে না এটা সহজ পথ, আপনি ওইটাতেও যাইতে পারেন, আর আপনার যে আগের পথ ছিল ওইটাতেও যাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। ভাইয়া স্যার এটা স্যার খুবই ইজি স্যার, মানে কিবোর্ড কমান্ড দিয়ে খালি জি ক্লিক করলে স্যার গ্রুপ হয়ে যাবে। ওকে, এখন এখানে স্যার আমরা কি ডাটা করছি, 3D করছি, বাট এখানে আমার একটা উইন্ডো আছে, তো আমাকে সিল করতে হবে না? জি। সিল করতে হবে তো, ওকে। আমি এখানে এতক্ষণ যে কাজ করছি সেভ করছি, সেভ হয়েছে স্যার। আমি অনেকবার সেভ করছি, এটা আপনারা খেয়ালই করেন না। আমি তো মনে করেন যে এই কাজ করার একটা কমান্ড শেষ হলে দেখবেন যে সেভ করতেছি, একটা কমান্ড শেষ হলে দেখবেন যে সেভ করতেছি, অটো এটা হয়ে যাবে। আপনি কাজ স্যার করতে করতে আপনার স্যার হাতে ডাকটা দেখবেন যে কিভাবে অটো করলেন স্যার হয়ে যাবে। দেখি না। ঠিক আছে, আর ওই স্যার কিবোর্ড ডাকটা দেখে একটু দেখে বুঝিয়ে কোনোটা, নেন। আমি কোনোটাই কিবোর্ড দেখে দেখে মানে করি না। তো আপনাদেরও এরকম কাজ করতে করতে এমন হয়ে যাবে যে না দেখে কিবোর্ড ধরবেন, দেখবেন না দেখে হয়ে যাচ্ছে, কিবোর্ড দেখতে হয় না। ওকে, অটো চলে স্যার। হ্যাঁ ওটা চলবে, আপনাদেরও চলবে, এরকম নয় যে আপনার চলবে না। আপনার তো 5টা আঙ্গুল আছে না? স্যার তো 5টা আঙ্গুল যদি আরেকজনের চলে, আপনার চলবে না কেন? এইভাবে একটা জেদ মনের ভিতরে নিয়ে আসেন, হ্যাঁ মনের ভিতরে একটা জেদ নিয়ে আসেন না রে ভাই, একবার নিয়ে আসেন, তারপরেরটা কি হবে পরে দেখা যাবে। একবার একটা জেদ নিয়ে আসেন, জেদই কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে পারে, জেদ। ঠিক আছে, অনেকেই ছ্যাঁকা খায় না, যে হচ্ছে আমার গার্লফ্রেন্ড হচ্ছে আমাকে ছাড়া চলে গেছে, তো হচ্ছে এটা হলো আমরা আগে সিনেমায়ও দেখতাম, যে হচ্ছে জসিমের সিনেমা, শাবানার সিনেমায় দেখতাম, পরে যায় ট্রাক ট্রাক চালায় ওরা বড় লোক হয় আবার চলে আসতো। তো এই হচ্ছে যে জেদ, এটা দ্বারা কি আমরা সিনেমা থেকে তো কিছু শেখার আছে। ওইটা হয়তো তখন আমি বুঝি নাই, এখন হয়তো বুঝতেছি যে হ্যাঁ ওই জেদটা আসলে জসিমের জেদটা ঠিক ছিল, ওই জেদটা আমার ভিতরে আসে না কেন, মানে জসিমের জেদটা তো আপনার ভিতরেও আসা উচিত। তো এখান থেকে কিছু শেখার আছে কিন্তু, আপনি যদি মনে করেন যে না ওই ছবির মধ্যে কিছু শেখার নাই, অনেক কিছু শেখার আছে।
তো জেদটা আপনার সৎ যে জেদ বলে, এটাকে আমরা একটা বলি। অনেক সময় আছে যে করা, হিংসা করা। হ্যাঁ, হিংসা করা অনেক সময় আমরা বলি না হিংসা করা যাবে না, কিন্তু কিছু কিছু অনেক জায়গায় হিংসা করা যাবে, এটা আমরা জানি। আমি স্যার কিন্তু যেমন মাদ্রাসার স্টুডেন্ট। আরেকজন কাজ পার আমি পারতেছে না এখানে হ্যাঁ, আমি যেটা বলি, আমি কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট, আমি কিন্তু দাখিল পাস করছি মাদ্রাসা থেকে। ঠিক আছে, তো ওই রকম মনে করেন যে খুব ভালো হাদিস পারি, আবার কোরআনও পারি, সমস্যা নাই আল্লাহর রহমত। তো কথা হলো যে হিংসা করা যাবে, কোন ক্ষেত্রে করা যাবে? স্যার যেটা নিজের জন্য ভালো হবে হ্যাঁ, স্যার। যেটা আপনার জন্য মঙ্গলজনক। যেমন ধরেন আমার ক্লাসের ফার্স্ট বয় ভাই বললো যে তার রোল 1 হচ্ছে বারবার, তো আমার হয় না কেন? এখানে অন্যরা সবাই কাজ করতেছে, সবাই পারতেছে, সবাই সময় বের করতে পারতেছে, আমি সময় বের করতে পারতেছি না, এটা কোনো কথা? সবাই তো কাজ করে দিচ্ছে, কেন আমি পারতেছি না? আর সবারই তো 24 ঘন্টা, আপনার তার 25 ঘন্টা না, বা আপনার 18 ঘন্টা, এরকম কি? সবার যদি 24 ঘন্টা হয়, আপনার কি 18 ঘন্টা না 12 ঘন্টা? 24 ঘন্টা। সবাই যদি এই সময়ে যদি কাজ করতে পারে, আপনি কেন পারতেছেন না? আপনার দুর্বল জায়গাগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, যে আমার এই জায়গায় দুর্বল। ও আচ্ছা, আমি ইংলিশে ভালো কথা বলতে পারি না, এটা আমার দুর্বল। তো আপনি একটা ইংলিশ কোর্স করলেই তো হয়। কোর্স করলেই যে একবারে মঙ্গল গ্রহে যাবেন এরকম নয়, বাট কিছু হলেও তো শিখতে পারতেছেন, কিছু হলেও শিখতে পারবেন। এটা ইংলিশ শেখা এমন কোনো রকেট সায়েন্স না যে শেখা যাবে না, এটা চর্চার বিষয়, একজন আরেকজনের সাথে কথা বলে শিখতে পারবেন, জাস্ট ডায়লগ, আর কিছু না। ঠিক আছে, অনেকেই যেখানে ইংলিশ লিখতে পারে না কিন্তু ইংলিশ বলতে পারে অনেক ফ্লুয়েন্টলি, অনেক ভালো বলতে পারে ইংলিশ, কিন্তু লিখতে পারে না। লিখতে দিলে দেখবেন যে হাত টাত একেবারে ঘামে শেষ হয়ে গেছে। তো প্রত্যেকটা জিনিসের জেদ থাকতে হবে। ওকে, আমরা মেন টপিকে যাই। আমরা সেল নিয়ে কথা বলতেছিলাম, তো সেলটা হচ্ছে আমরা এখান থেকে উঠাইতে হবে। তাই আমি এখানে আবার গ্রুপের আর ভিতরে এটা তো গ্রুপ গ্রুপ, করতে হবে আরেকটা। সিডির গ্রুপ। না না, আমি তো আবার কেন গ্রুপ করব? আমি আর গ্রুপ করব কি না, আমি গ্রুপে রাখবো স্যার সিলটা? হ্যাঁ, সিল কি একই গ্রুপে রাখবো স্যার? অবশ্যই সিল একটা গ্রুপের মধ্যেই থাকবে। ঠিক আছে। এটার ভিতরে আমি ঢুকলাম, এখন এখান থেকে আমি একটা লাইন নিব, কপি করলাম। দেখেন আমি বাম দিক থেকে ডান দিকে আসলাম, বাম দিক থেকে ডান দিকে আসলাম, আবার দেখাচ্ছি সিলেক্ট, বাম দিক থেকে ডান দিকে আসলাম। এখানে একটু সময় দিচ্ছি ভাই, এই কারণে আমরা অনেকেই ফ্রেশার আছি, তো তাদেরকে একটু সময় দেই ভাই। হ্যাঁ, আপনারা কিছু মনে করেন না, ওকে ঠিক আছে? কারণ আমরা অনেক ফ্রেশার আছি এখানে, সবাই আমরা এই কোর্সটা শিখতে আসছি, যাতে সবাই আমরা এখানে শিখে যাই। আমি চাই যে সবাই আমরা এখানে শিখি, আমরা যারা একটু পারি একটু ধৈর্য ধরি, এরপরে আমাদের যখন স্টেপ বাই স্টেপ যাব, যখন আমাদের ডিজাইন আছে, ডিজাইনে যখন হবে, তখন আপনাদের জন্য খুব ভালো হবে। বিশেষ করে অনেকেরই আমাদের, আমি আবারও সরি বলে নিচ্ছি, যারা পারেন, কাজ পারেন, তো যখন আমরা রেন্ডারিং এ যাব তখন আপনাদের অনেক হেল্পফুল হবে। আমি এতটুকু শুধু বলবো, এবং অনেক কিছু জিনিস এখান থেকে নিয়ে যেতে পারবেন, আমি দিতে পারবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরতে হবে। আর আমরা যারা ফ্রেশার আছি ভাই, তাদেরকে একটু আমাকে সময় দিতেই হবে, ঠিক আছে? কারণ তাদেরকেও তো আসতে হবে, তাই না? তাদেরকেও আপনাদের সাথে আসতে হবে, কাজ করতে হবে। আপনাদের এখানে অনেকেই আছে, একজন দুই তিনজন ভাই আছে আমার, সেটা হচ্ছে যে তারা হচ্ছে মানে তারা পারতেছে না, আপনাদের সাথে পারতেছে না। হ্যাঁ, একবারে তারা অনেস্টলি আমাকে বলছে যে ভাই আমি তো তাদের সাথে পারতেছি না, আমি কি করব? আমি তাকে বলছি যে ঠিক আছে, আপনি হচ্ছে আপনার মতো করে করেন, ঠিক আছে? আপনি আপনার মতো করেন, বাট প্রতিদিন কিন্তু আমাকে কাজ দেখাইতে হবে। আপনার মতো করে করেন, কিন্তু প্রতিদিন আমাকে কাজ দেখাইতে হবে। হ্যাঁ, সে সেভাবে কিন্তু প্রতিদিন যতটুকু পারে ততটুকুই কিন্তু আমাকে স্ক্রিনশট পাঠায় দেয়, ভাই আমি এতটুকু করছি, দেখেন তো এটা ঠিক আছে কিনা। তখন আমি বলছি ভাই হ্যাঁ, এই জায়গায় সমস্যা, এটা ঠিক করেন, এটা ঠিক করেন, এটা করেন। তখন সে কিন্তু তার মতো করে আগাচ্ছে। আগাতে হবে, আগাতে হবে। কচ্ছপ আর কি দৌড় দিছিল, খরগোশ, দুজনই তো দৌড় দিছিল, দুজনই তো পৌঁছাইছে। একটা সময় ফার্স্ট সেকেন্ড হয়েছে, বাট পৌঁছাইছে তো। জি স্যার। আপনাকে পৌঁছাতে হবে সাফল্যের লক্ষ্যে, চূড়ান্ত পর্যায়ে আপনাকেও পৌঁছাতে হবে, সেটা একটু আগে হোক বা পরে হোক। এখন আগে গেলে হয়তো, একটু আগে গেলে আরো ভালো ডেভেলপ করতে পারবেন, তাই না? অনেকে টাকা পয়সা আগে হয়ে যায়, ভালো কিছু করে, আপনার হিংসা হচ্ছে বা একটা হচ্ছে, সে পারতেছে, সে হচ্ছে মালদ্বীপ গেছে, ওয়াইফ নিয়ে ঘুরতেছে, আমি পারতেছি না। কেন পারতেছেন না? আপনার রিজিক অন্য কেউ নিবে না, বাট আপনার প্রচেষ্টা ছিল না, সোজা বাংলা কথা, এই জন্য আপনি পারেননি। ওকে, তো আমরা এখান থেকে সিল নিব, তো সিল এখান থেকে উঠাচ্ছি, জাস্ট সিলেক্ট। আবার আমি সিলেক্টটা দেখাই, এখান থেকে আমি জাস্ট এই লাইনটা সিলেক্ট করতে পারি। জাস্ট আপনি যদি মনে করেন আমি সিলেক্ট করবো এই লাইনটা, তাও করতে পারেন। দেন মুভ প্রতীকে ক্লিক করব, এবং এখান থেকে আমি উঠাবো কতটুকু? 30 ইঞ্চি। 2.5 ফিট। 30 ইঞ্চি, হ্যাঁ 30 ইঞ্চি, দ্যাট মিনস 2.5 ফিট।
তারপরে আমি এখান থেকে এটার ভাইয়া এটা হাইট একটু উঠাবো দেখাবেন? হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। ওকে, তো এরপরে আমি এখান থেকে লাইনটা টেনে নিয়ে আসে এই উপরে এখানে লাগাই দিচ্ছি, নিচেরটা টেনে নিয়ে আসে এর উপরে লাগাই দিচ্ছি। এরপরে আমি ইরেজার দিয়ে এক্সট্রা যে লাইন গুলো আসছে এটা আমি ইরেজ করে দিচ্ছি। এরপরে ভিতরে ঢুকতেছি, দেখেন ভিতরেও লাইন আছে আমার, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এভাবে করা যাবে না? জি স্যার পারবো। এভাবে টোটালটা কমপ্লিট করবে এটা। এখন আসি আমি টয়লেটে। স্যার আরেকবার একটু দেখান স্যার। হ্যাঁ, এই যে আমি আবার এই যে টয়লেটটা দেখাচ্ছি, সমস্যা নাই। তো টয়লেটের যে আমরা উইন্ডোটা দিব সেম, তো টয়লেটের উইন্ডোর হাইট কতটুকু? এখান থেকে যদি আমি এটাকে কপি করে উঠাই তাহলে 5 ফিট, তাই তো? তা আমি আবার এখানে 5 ফিট দিলাম। এরপরে আমাদের এটার হাইট কত? উইন্ডো হাইট হচ্ছে 2 ফিট, 2 ফিট দিলাম। এখন উপর থেকে এটা টেনে নিয়ে আসে, আমি দেখেন টেনে নিয়ে আসে পুশপুল দিয়ে এখানে লাগাই দিচ্ছি। আবার এটা টেনে নিয়ে আসে পুশপুল দিয়ে এখানে লাগাই দিলাম। এরপরে ইরেজার দিয়ে ইরেজ করে দিব, সরি ইরেজ। লাইনটা কি কপি করছেন? হ্যাঁ, লাইনটা কপি করব, লাইন তো কপি করা যায়। আর এটা কি ওই যে জানালার ওইখানে যে লাইনটা ছিল ওই লাইনটা কি কপি করছেন? হ্যাঁ, ওই লাইনটাই কপি করছি। সে ধরেন আমার এখন এই যে এখানে এই প্ল্যানটা নাই, হ্যাঁ, আমি এটাকে এখন যদি আমি জানালাটাকে নেই, এই যে লাইন যেটা আছে না এইটাকে আমি জাস্ট সিলেক্ট করব। আবার দেখাচ্ছি, এই যে লাইনটাকে আমি আগে গ্রুপের ভিতরে ঢুকবো, তারপরে এই লাইনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মুখ প্রতীকে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে দিলাম। আপনারা কিন্তু কমান্ড দেখতে পাচ্ছেন। এখান থেকে জাস্ট এটা ক্লিক করে উপরের দিকে উঠাই দিব। কতটুকু? ধরেন এটা আমার 30 ইঞ্চি, বা এখানে এটা আমার এই যেহেতু আমার এটা হচ্ছে কিসের হচ্ছে কিচেন আমার রুমের জানালা। কিচেন রুমে, তো আমার এটা 3 ফিট আমি উঠাই দিলাম। 3 ফিটটা কোথায় উঠছে? অনেক সময় দেখবেন যে লাইন সঠিকভাবে এক্সিস্ট না থাকার কারণে যাচ্ছে না। তো আবার এখানে সিলেক্ট করেন, পরে আমি আবার যদি দেই 3 ফিট, এই যে উঠে আসছে। এরপরে এটার হাইট দেখ কতটুকু, ধরুন 4 ফিট 6 4 দিই। ফিট 6 ইঞ্চি। আমি এটাকে নিয়ে আসে এখানে দিয়ে দিলাম, এবং এটাকে নিয়ে আসে এই জায়গায় দিয়ে দিলাম। জি স্যার, এরপর এখন থেকে বুঝতে পারছি। এটা আমি ইরেজ করে দিব। দাদা আমি তো ক্লাস করতেছি এখন স্যার করবো না। একটা কোশ্চেন ওকে, ছিল, একটা প্রশ্ন ছিল। এইভাবে যতগুলো হ্যালো আমাদের স্যার। ইয়ে আছে এগুলা কমপ্লিট করতে হবে। আর আমার যে হ্যালো প্ল্যানটা আমি হারায় ফেলছি, এটা এডিটে গিয়ে আনহাইড করে এখান থেকে লাস্ট নিয়ে আসেন, তাহলে আমার প্ল্যানটাও চলে আসবে। ঠিক আছে, বলেন এখন কে কি বলতেছেন? আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। কথাটা হচ্ছে যে আপনি যেভাবে আর কি দেখাইলেন হচ্ছে কন্ট্রোল প্রেস করে হচ্ছে তারপর জাস্ট হচ্ছে মিলাই দিয়েছেন এরকম। আমরা যখন হচ্ছে শিখছিলাম মানে বেসিক আর কি আমাদের ইনস্টিটিউটে যখন শিখেছিল তখন দেখলাম যে উনারা হচ্ছে যেখানে হচ্ছে উইন্ডোটা, এই উইন্ডোটা হচ্ছে সিলেক্ট করে উনারা হচ্ছে সিল হাইট কত 2.5 ফিট, তো এই 2.5 ফিট রেখে এরপরে মাঝখান থেকে আবার উপর দিয়ে হচ্ছে আবার ড্র করে তারপর আবার নিচে নামাতো। দেখলাম যে আপনার দুইটা পদ্ধতি যদি আপনার কাছে মনে হয় আপনার ইনস্টিটিউটটা বেস্ট, ওটা আপনার কাছে মনে হচ্ছে সহজ, হুম ওইটা হুম। আপনি করেন। আমি বলবো না যে এটা দিয়েই করতে হবে। এটা স্যার যদি এটা আপনার দুই কাছে তিন মনে হয় ভাবে যে না তোলা যায়, এটা কিন্তু সহজ, এই সিস্টেমটা খুবই সহজ। তাহলে আপনি আর ওই দুইটা যে আর এই পদ্ধতিটাই আসলে অনেক সহজ লাগলো এর আগের হ্যাঁ থেকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি যেটা দেখিয়েছেন ওটা অ্যাকচুয়ালি বেশি ইজি। ওটা থেকে আমি যেটা বলছি ওটা জি আবার স্যার, কষ্ট ওইটাই হচ্ছে, ওটা অনেক হচ্ছে ঝামেলা হয় পেন্সিল স্যার, দিয়ে আগে আবার ড্র করা ড্র করে ওটার নিতে মধ্যে হয়। স্যার রেফারেন্স লাইন নিতে হবে, তারপর ট্যাব দেওয়া, তারপরে আবার এখান থেকে ওই রেক্টেঙ্গেল নিয়ে কাটতে হবে, পুশফুল করতে হবে, আর জি জি বেসাল। ওকে। হ্যাঁ স্যার, তারপর দেয়ালগুলো এরকম থাকে না, মানে আলাদা আলাদা হয়ে যায় তখন এখানে দেখেন, এখন বুঝছি, অনেক আরো ক্লাস আছে আমার। এখানে দেখেন হচ্ছে এই জায়গায় হচ্ছে আমরা আমরা আমাদের হচ্ছে এটা মাস্টার রুম, তো মাস্টার বেডরুম যেটা মাস্টার বেডরুমটাই আমরা কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, এই বেডরুমটা তো এখানে আমি দেখেন আমার একটা ডোর আছে, তাই না? তো ডোর ক্ষেত্রে আমরা কি করব? ডোরের ক্ষেত্রে সেম, এখান থেকে আমি লাইনটা কপি করব। কপি করানোর পর ডোর হাইট আমার কতটুকু হয়? 7 ফিট। আমি এখান থেকে 7 ফিট দিয়ে দিব। 7 উপর ফিট। থেকে জাস্ট এটা টেনে এই মাথায় লাগাই দিব। এরপর এখানে লাইন যেটা আছে সেটাকে ধরে ইরেজ করে দিব। দ্যাট মিন্স আমার এই লাইনটা জায়গা মতো নাই, হয়তো কম বেশি আছে। সেই ক্ষেত্রে দেখেন এটাকে আপনি এই লাইন এজ বরাবর নিয়ে আসেন। এখন হয়ে গেল। ভিতরে আছে কিনা দেখেন, নাই। আচ্ছা, এখানে হচ্ছে আমি এখানে আবার একটা উইন্ডো দেখাই। সে এক্সাম্পল লাইন কপি 30 ইঞ্চি, এখান থেকে যদি আমি নিয়ে যাই 4 ফিট 6 ইঞ্চি, এটা এখান থেকে যদি আমি এখানে লাগাই দেই আর নিচ থেকে যদি ডাবল ক্লিক করি তাও কিন্তু হবে, যেহেতু আমার প্রিভিয়াস কমান্ড ছিল।
উইন্ডোজ সার্চের ওকে, স্পিড তোমার এই রুমটা ওকে। এখন আমার কথা হচ্ছে পুরা 3D কি কমপ্লিট করা যাবে? Yes, স্যার পারবো স্যার। জি স্যার। জি স্যার যাবে ক্লাসকে আর একটু কন্টিনিউ করবো না শেষ করব? স্যার একটু ডাকটা দেখাই দেন স্যার, তাহলে কমপ্লিট ভাইয়া করতে পারবো। এজ বরাবর কিভাবে নিয়ে গেলেন ভাইয়া লাইনটা? মানে কোনো কমেন্ট আছে? এস বরাবর মানে? মুভ হ্যাঁ, করেছে। ওয়ালটা যে ভাইয়া সরে যাচ্ছিল। ওয়াল সরে যাচ্ছিল? ওই যে একটু পুষ্পুল করে যে লেয়ারটা মিলাই একটু দেখাই দিছেন। দেন। পুশ পুল দিয়ে মিলাই দিবেন, জাস্ট পুশ পুল ধরে টেনে মিলাই দিবেন, তাহলেই তো হয়ে যাবে। ভাইয়া এটা কি আলাদা আলাদা লেয়ার করবো না না না, কোনগুলা? লেয়ারের দরকার নাই, ভেজাল কইরেন না, বেশি ভেজাল দেখাইলে মাথা ঘুরাইবে। লেয়ারে করলে যেটা ভালো হয় সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে চেঞ্জ করতে সুবিধা হয়, ঠিক আছে? কিন্তু আমরা যখন এই ফাইলটা ভিডিওতে যখন রেন্ডারিং করব সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন এটা আমরা ডিমার্কেশন করব, এখানে আমরা যখন কালারিং করব, টেক্সচার দিব, ম্যাপস ইউজ করব, করার পরে এটা যদি আমরা যখন আমরা এনস্কেপে নিব বা লুমিয়নে যখন নিব, তখন আসলে এখানে যে টেক্সচার দিলাম বা যাই করছি না, মানে আননেসেসারি হয়ে যাবে, তখন এগুলো আসলে দরকার নাই। কারণ আমরা লুমিয়নে অনেক হিউজ টেক্সচার এসেট অনেক, তো ওইগুলো আমরা ওখান থেকে যেগুলা যখন ইউজ করব তখন দেখবেন যে এত রিয়েলিস্টিক হচ্ছে, মানে এগুলা তখন আর ভ্যালুলেস হয়ে যাবে। এই জন্য আর লেয়ার অবশ্যই যদি লেয়ার মেনটেন করে কাজ করেন, লেয়ারের সুবিধাটা হচ্ছে যে লেয়ারের এখানে যে আমরা অমিট করা বা কালার ইয়েতে করা, এইটা একটা সুবিধা আছে এখানে, এই এছাড়া অন্য কিছু না। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে কোনো কিছু নিয়ে? না স্যার। স্যার একটু ডাকটা দেখতে চাইছিলাম। মানে দাগ দাগ বলতে? ডাক ডাক যে স্যার, তুলছেন স্যার উপরে ওইটা। স্যার টয়লেটের কাছে যে ডাকটা স্যার, ও পাইপের ডাকটা, লাইন যেটা। জি স্যার। ডাক কই করছি? এই যে এটা, সে ধরেন আমি এটাকে হাইড করে দিই, এটা হাইড নাই, জি এখন এই স্যার। ডাক, তাই তো? জি জাস্ট স্যার। এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিছি, রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখান থেকে এই আবার একটা রেক্টেঙ্গেল নিছি, নেওয়ার পরে এখানে দেখেন সিলেক্টে আসছি, এরপরে এটা মাঝখানে সারফেস টু দিছে স্যার। সিলেক্ট করলাম, এই ফেসটাকে জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিছি। জি স্যার বুঝতে পারছি। এই এছাড়া অন্য কিছু না, এগুলা সহজ, এইভাবে যে করা লাগবে এরকম না। আপনি আপনি যদি মনে করেন যে না আমি আর একটা ভাবে করতে, এই যে এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে দেখেন, আমার ভাঙে প্রবলেমে যাচ্ছে। স্যার আমার অনেক হয় স্যার। আমি স্যার তাহলে এখন বিরক্ত কি হয়ে করবেন? যাই তাহলে এখন কি করবেন? স্যার এই প্রবলেম অনেক হয়। আমি এটার নেট অনেক ঘাটাঘাটি করছি স্যার, ওকে কিন্তু ওকে, এটা আমি এখন সমাধান। দেখাচ্ছি শুনেন। এটা যখন এরকম করবে, হ্যাঁ, তখন এটা এটা এই যে এরকম হচ্ছে না, ওকে, তো এটা জাস্ট ধরানোর পর আমার এখানে স্কেচআপ আছে না, রাইট মাউস ক্লিক করেন, ক্লিক করানোর পর স্কেচআপ অ্যাপ্লিকেশন নিউ ওপেন করলাম। তো এখান থেকে নিউ একটা ফাইল ওপেন করলাম। স্যার নতুন একটা মানে আবার ঢুকছেন স্যার নতুন করে। হ্যাঁ, নতুন একটা ফাইল ওপেন করছি, এই যে দেখেন দুইটা ফাইল হয়েছে আমার স্কেচআপ। আমি যদি আরো আরো 3-4টা খুলতে পারবো না? পারবো। স্যার এটা করতে পারবো। তাহলে আমি এটা নিলাম, এটাতে সিলেক্ট, এই প্ল্যানটা সিলেক্ট, কন্ট্রোল প্রেস করে ধরে থাকে, যেটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, নতুনটাতে আসলাম, কন্ট্রোল ভি, এই যে রাখলাম। রাখার পর এইটা এখন আমি সেভ করতেছি, সেভ ডেস্কটপ, এখানে এখানে সেভ করলাম যে নিউ ফাইল, সে কথার কথা সেভ। এখন যদি এটা আমি জুম করি ফেটে যাচ্ছে? না স্যার। স্যার এটাই এটা যে অনেক মানে অনেকবার ট্রাই করছি স্যার, এটা হচ্ছে না এই যে আজকে। দেখেন আমি যতই জুম করি আর ফাটবে না। স্যার এটার কারণটা কি স্যার? এটা কাজ করানোর সময় অনেক ক্ষেত্রে প্রবলেমটা মানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিকলি এটা ক্রিয়েট হয়ে যায়, এটা কিছু করারই নাই, কারণ আমরা অনেক সময় ফেস গুলো আমরা চেঞ্জ করি, যে ফেসে আমরা অনেক সময় মিলতেছিল না, তখন ওই ফেস গুলো মিলাই দিছি না, তখন ওই ফেস গুলো মেলানোর কারণে এটা হচ্ছে সফটওয়্যার রিড করতে পারে না। তো রিড করে না, যখনই রিড করতে পারে না তখন ফেস গুলো আমাদের এলোমেলো হয়ে যায়। তো তখন ফেস গুলো যখন এলোমেলো হয়ে যাবে তখন সোজা সুন্দর করে এই কাজটা করবেন, নতুন একটা ট্যাব করে ওই ফাইলটা জাস্ট ওখানে কপি করে দিয়ে রাখলেই হয়ে যাবে। আর এখান থেকে ফাইল আর আগের ফাইলটা কি ডিলিট করে দিব স্যার?
হ্যাঁ, আগের ফাইল কি ডিলিট করে দিব নাকি? আগের ফাইল অবশ্যই ডিলিট করে দিবেন, যদি প্রয়োজন না হয় ডিলিট, যদি প্রয়োজন মনে করেন রাখবেন। আমি এটাতে স্যার আমি এরা এখন কাজ করবো ইন্টারভিউ এটার মধ্যেই, ওইটাতে তার কাজ করবো না। আমি এগুলা কেটে দিলাম, দেখেন পরে আবার বলবেন ভাই কি ফোকাস দেখাইলেন। এই যে দেখেন স্যার ডিলিট করে স্যার দিচ্ছি, একটা প্রশ্ন ছিল। এটা ডিলিট। এই যে ব্যাক ফাইলও ডিলিট করে দিলাম, ঠিক আছে, নিউ ফাইলে এখন কাজ করবো। বলেন বলেন, প্রশ্ন করেন, সময় কিন্তু শর্ট। স্যার যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আমরা যে 3D কাজগুলা শিখছি, হ্যাঁ তো হ্যাঁ স্যার আমরা যখন মনে করেন আমরা কেউ পার্ট টাইম কাজ করতে পারি বা কেউ ক্লায়েন্ট হিসাবে মনে করে হ্যান্ডেল করতে পারি স্যার, সেক্ষেত্রে স্যার আমার বিলটা আমরা কিভাবে নিতে পারি স্যার? আচ্ছা, এইগুলা নিয়ে তো আমরা বিল যখন করব তখন একটা সেশন আছে আমাদের, যে এস্টিমেটিং তো আমাদের একটা টপিকস আছে, তো এটা নিয়ে আমরা কাজ করব। তো বিলটা আসলে কিভাবে করবেন, কেমনে টাকা নিবেন, কেমনে টাকা ধরবেন, আদায় করবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা ওই সেশনে আলোচনা করব। এটা নিয়ে অবশ্যই আমাকে মনে করায় দিবেন যেদিন বিল আপনাকে এস্টিমেটিং যেদিন দেখাবো সেই দিন। ওকে, তো এখান থেকে আমি দেখেন এখন এই ফাইলটা ওপেন করছি, এখন এই ফাইলে যদি আমি কাজ করি এই ফাইলে কাজ করব, ঠিক আছে, স্মুথলি আমি কাজ করতে পারবো এই ফাইলে। আচ্ছা, এখানে ছোটখাটো আজকের ক্লাসে অনেকগুলো ইস্যু ছিল, যে ইস্যুগুলো ছোটখাটো প্রবলেম হলেও আমরা হয়তো সলভ করতে পারিনি বা আজকে সলভ হয়েছে, বাট এই জিনিসগুলো যখন আপনি ইউজ করে উপকৃত হবেন, এটাই হচ্ছে আমার পাওয়া। ঠিক আছে, এটা আপনার এটা আমি স্যার অনেক হেল্পফুল হয়েছে স্যার, এই যে এখন যেটা দেখাইছেন আমি তো এটা নিয়ে অনেক বিষয়গুলো হচ্ছে কাটাই। অনেক টুকিটাকি থাকে, হ্যাঁ আমরা কাজ পারি, সবকিছুই পারি, বাট কিছু বিষয় ছিল যেগুলো আমাদের হয়তো আমরা হয়তো জানতাম না, বা জানলেও হয়তো বা আমরা ওইভাবে ইয়ে করি নাই, সময় দিতে পারিনি, কারণ আমাদের তো সময় আসলে বের করা খুব কঠিন। তো এটা আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে আপনারা নিজেরাও স্যাটিসফাইড হবেন যে না আমি একটা জিনিস শিখছি, এটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছি। ক্লিয়ার? স্যার তো কার কোনো আর কোনো কোশ্চেন আছে? না স্যার। না ভাই। স্যার আমরা কি এই অটোক্যাডের ফাইলটা মানে অটোমেটিক এই স্কেচআপে সেন্টারে আনতে পারি, মানে এক্সিসের দূরে চলে যায় আমাদের? হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যখন কেট ফাইলটা নিয়ে আসতেছেন তখন কেট ফাইলটা ভালো করে সেভ করেন, আগে সেভ করবেন, এবং আদার্স আরো কোনো লাইন কেউ যেটা ব্লক করছেন কেট ফাইলটা, সেই ব্লকের সাথে আরো কোনো ফাইল জুড়িয়ে আছে কিনা ওইটা আগে চেক করতে হবে। যদি কোনো কিছু না জুড়িয়ে থাকে তাহলে ওটা জাস্ট সেন্টারেই আসবে, অন্য দূরে যাবে না। ঠিক আছে, কিন্তু কেট ওকে ফাইলটা আপনার মূলত ঠিক করতে হবে আগে। ওকে, তো আপনাদের হচ্ছে কালকের আমাদের যে মানে অ্যাসাইনমেন্ট, কোনো অ্যাসাইনমেন্ট থাকতেছে না আমাদের জন্য, আপনাদের জন্য কোনো অ্যাসাইনমেন্ট নাই, শুধু এই 3D কমপ্লিট করবেন। ঠিক আছে, ওকে আর স্যার। যেটা করবেন এই 3Dটা কমপ্লিট করানোর পর আপনাদের অ্যাসাইনমেন্ট তো দিতেই হবে, তাই না? 3Dটা কমপ্লিট করানোর পর তো অ্যাসাইনমেন্ট না মানে যখনই বলছি যে দেওয়া, তখন জি স্যার দেওয়া যাবে, না দিলে ভালো। অ্যাসাইনমেন্টটা হচ্ছে তো দিবই, আমি অ্যাসাইনমেন্ট না দেওয়ার কোনো মানে এরকম কোনো ইয়ে নাই। আচ্ছা, এখানে একটা জিনিস শেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা এখান থেকে যে অ্যাসাইনমেন্টটা দিব, এখান থেকে দেখেন আমি লাইনটা ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে পেন বাকেটে আসলাম, আসার পর এখান থেকে কালার্স, ভালো করে খেয়াল করেন, কালার্স থেকে আমি এখানে আসলাম, এই যে ব্ল্যাক বা এশ কালার যাই বলেন না কেন, আমি যদি এটাতে এখন ব্ল্যাক বা এশ কালার দিই, স্যার এই কালার গুলো স্যার বেশি রকমই হয়ে যায় স্যার। জাস্ট আমি একটা দেখাচ্ছি, আপনি চেঞ্জ করে আপনারটা দেন, সমস্যা নাই। And এটার মধ্যে আমি বিভিন্ন কালার দিতে পারি, সমস্যা নাই। না স্যার এটা বলতেছে না স্যার, এখান থেকে যে কালার গুলো আছে না স্যার, এগুলা জেনুইন যে কালার গুলা, এগুলা স্যার মানে তেমন এখন তেমন এখান একটা থেকে যদি আমি এখানে যাই ডেস্কটপ থেকে আমার ক্লাসে গেলাম, ক্লাস থেকে এখানে কি কোনো কালার টালার আছে নাকি, এখানে আদার্সে যাই, টেক্সচার কই আপনাদের, কালার টালার কিছু দেখাই নাই। না স্যার কিছু দেখেন না স্যার। আচ্ছা আচ্ছা, এটাই থাক, সমস্যা নাই। যেটা দেখাতে যাচ্ছিলাম, দেখেন এখান থেকে আমাদের ভিউ আছে, দেখেন এই যে এটা ভিউ দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে আমাদের আইসোমেট্রিক ভিউ, যেটা ভিউটা আমরা দেখতেছি এখন। এরপর দেখেন এখানে আছে কি টপ ভিউ, তো টপ ভিউ গেলে দেখেন এই টপ ভিউটা আসছে। যদি ফার্নিচার গুলো থাকে এটার মধ্যে তো ফাইন, তো আপনি এখান থেকে কিন্তু 2D ফ্লোর প্ল্যানটাও ইজিলি করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে দেখেন আমি এটাকে টপ ভিউটা পাইছি, বাট আমার ক্যামেরা প্যারালাল নাই, তো ক্যামেরা প্যারালাল করার জন্য এখান থেকে ক্যামেরা আসেন,
ক্যামেরা থেকে এখানে প্যারালাল প্রজেকশনে ক্লিক করেন, তাহলে দেখেন এই 2D ফ্লোর প্ল্যান হয়ে গেছে। স্যার প্যারালাল পজিশনটা স্যার এটা মানে কি কাজে লাগে স্যার? তো এই যে 2D ফ্লোর প্ল্যান করা, 2D যখন আমরা ড্রয়িং করব না, তখন এটা আমাদের লাগে। যখন আমরা এটা 2D ফ্লোর করে আমরা লেআউটে নিব, লেআউটে নিয়ে আমরা ওখানে ড্রয়িং করব। আমরা তো অটোক্যাডে নাও ড্রয়িং করতে পারি, অটোক্যাডে না ড্রয়িং করলে আমরা কাজ করতে পারবো না, তাও পারবো। তো এখান থেকে দেখেন আমার জেপিজি যদি আমি নিতে চাই, আমি ফাইলে গেলাম, এক্সপোর্ট 2D গ্রাফিক্স জেপিজি ডেস্কটপ, সেভ করলাম, এক্সপোর্ট। আমি তো এখান পুরো থেকে 2D এর মতো হয়ে গেছে। পুরা 2Dর মতো হয়ে যাবে, এই যে দেখেন। ঠিক আছে, যেটা আপনি ফটোশপে করতেন অনেকক্ষণ থেকে, সেটা আমি এখান থেকে অনায়াসে করতে পারি। পুরোই স্যার 2D। ঠিক আছে, তো এটাও আপনি এখান থেকে চাইলে করতে পারেন, তখন এখান থেকে স্টাইল চেঞ্জ করে দিবেন, স্টাইল চেঞ্জ করে আপনি এটাও করতে পারেন। তো আমার এখান থেকে ভিউ কই গেল, হারায় গেছে, ভিউ গেল কই? ওকে, এখান থেকে নিয়ে আসি। এই যে ভিউ, এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রেখে দিব। তারপর আমার যেটা ভিউ দরকার ছিল সেখানে যাব, যাওয়ানোর পর আমার এখানে যে ক্যামেরা প্যারালাল প্রজেকশন ছিল, এখান থেকে পার্সপেক্টিভ করে দিব। এরপরে যদি আমি এখন কন্ট্রোল জেড চাপি, তো আগের যেরকম ছিল সেরকম জায়গায় ফিরে গেলাম। জাস্ট ওই জিনিসটা আপনাদেরকে দেখালাম। এটার মধ্যে যখন আমরা ফার্নিচার বসাবো না, সবগুলো ফার্নিচার 3D ফার্নিচার যখন সবগুলো বসাবো, তখন যদি এটা করেন দেখতে আরো অনেক সুন্দর লাগবে, কারণ ওই ফার্নিচারের বিভিন্ন কালার থাকবে, তো তখন এটা কিন্তু ভালো লাগবে। ওকে, তো আজকে ক্লাসটা আর বেশি কন্টিনিউ করব না। নেক্সট ক্লাসে আমরা দরজা জানালা থেকে শুরু করে আমরা কিছু ডিসপ্লে নিয়ে কাজ করব, টিভি ডিসপ্লে বা আমাদের ক্যাবিনেট, এই জিনিসগুলো নিয়ে আমরা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে মডিউল তৈরি করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে করেন। না স্যার। ভাইয়া বলেন। এই নেক্সট সরি লাস্ট 2টা ক্লাসে আমি ছিলাম কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। আমার জুরির কারণে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে পারি না। আজকে জুরি হয়েছে, নেক্সট এগুলো দিয়ে দেবো, অ্যাসাইনমেন্ট গুলো করে দেবো। আর ক্লাসে অ্যাটেন্ডেন্সটা যদি দিতেন, আমার হলো আগে 2টা ক্লাসে আমি ছিলাম। আচ্ছা, ওকে, সমস্যা নেই। আপনাদের জন্য এখন মেসেজ যেটা, সেটা হচ্ছে যে আমাদের যারা অলরেডি কমিটমেন্ট দিয়েছিল, আপনাদের এখানে অনেকেই, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, সেটা হচ্ছে যে অনেকেরই কিন্তু ডিউ পেমেন্ট আছে। ঠিক আছে, বেশিরভাগ ডিউ পেমেন্ট আছে। তো যারা অনেক কনফিউশনে ছিলেন, দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যাদের ডিউ পেমেন্ট আছে, মানে মেসেজ বা ফোন দেওয়ার আগে আপনারা এটা ক্লিয়ার করবেন। আগামী এই যে হচ্ছে ডিসেম্বর মাস চলতেছে, ডিসেম্বরের 10 তারিখের মধ্যে। আমি বলতেছি না কালকেই দিতে হবে, এরকম না, কারণ আমরা এখানে সবাই স্টুডেন্ট, অনেকে জব করি, স্যালারি হবে না, তো দরকার নাই। যাদের সম্ভব হবে তারা দিবে, আর না হলে অবশ্যই 10 তারিখের মধ্যে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ার মেসেজ। আর যদি এখানে কোনো এক্সকিউজ দেখার কোনো মানে সুযোগই নাই। এটা হলো একটা টপিক। যেটা আরেকটা জিনিস বলবো, যে সেটা হচ্ছে যে এই জিনিসগুলো আসলে লজ্জা লাগে বলতে। ঠিক আছে, মানে আমার কাছে লজ্জা লাগে, এই জন্য সবাইকে বলবো যে এটা লেন্দি করবেন না। এই বেসে অনেকেই আছে যে ক্লাস, আমি তো বলছি যে কোর্স শেষে আপনাদেরকে কিছু কথা বলবো, হয়তো ভাবতেছেন যে ভাই অনেক টাকা এখান থেকে নিয়ে যাচ্ছে, আসলে এরকম না। এটা আমি বলবো কোর্স শেষে, এটা হিস্ট্রি। অনেকে তো স্যার এটা মনে করতেছে যে 50 জন আসলে প্রায় 1 লাখ। আমার আমার এই জুম এখন ডলারের হচ্ছে 140 টাকা করে হচ্ছে আপনার ভ্যাট সহ। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই জুম কিনতে $20 লাগে, হ্যাঁ, $17 সামথিং, যাই হোক $18। তো আমি $20 কাউন্ট করি, কারণ যে ডলারটা নিয়ে দেয় সে হচ্ছে আপনাদের মতোই একজন, আমার ওইরকম কেউ না। ঠিক আছে, তো সে একবারও পয়সা চায় না, কিন্তু হচ্ছে আমাকে ইচ্ছা করে দিতে হয়, কারণ সে যতই ইয়ে করুক, সে এটা মানে তার বিজনেস না, হ্যাঁ, তার বিজনেস না এটা। স্যার জুমের জন্য স্যার। হ্যাঁ, তো ডলার কিন্তু নেয় সে। তো আমার আপনাদের এটাই কি মানে ক্লাসটা কন্টিনিউ করতে আমার 3 মাস হচ্ছে এটা নিতে হয়। এটা নিতে হয়, আরো অনেক বিষয় আছে। আপনাদের এখানে এডমিন আছে, মডারেটর, বিভিন্ন ধরনের ইয়ে আছে। তো সবকিছু মিলাই যাই হোক, এমন নয় যে এখান থেকে কিছু আসে না, তা না, এটা ভুল কথা, আসে। এখন বিষয় হলো এইগুলা ইস্যু না, ইস্যু হচ্ছে আপনারা যারা এখানে শিখতেছেন, যতটুকুই শিখতেছেন এতটুকু কাজে লাগাইতে হবে। ঠিক আছে, টাকাটা ম্যান্ডেটরি ইস্যু না। আপনি এখান থেকে যে
যেটাই করেন যাই করেন না কেন, আপনার সাথে যখন আমি ক্লাস করব তখন এখানে আমার এখানে যারা কাজ করে, যারা ক্লাস জমা দেয় প্রতিনিয়ত, তাদেরকে আমি কিন্তু চিনি, ঠিক আছে? আমি বলবো না যে তাদেরকে আমি চাকরি দিয়ে দিব, এরকম না। তবে আমার মাথায় থাকবে যে হ্যাঁ, সে তো কাজ করে বা ভালো। যখন আমার কাছে যদি এরকম সুযোগ আসে, আমি অবশ্যই আপনাদেরকে মেনশন করবো। আর আমার এখানে যতগুলো ভালো সুযোগ আসে সবগুলোই গ্রুপে শেয়ার করা হয়। এখানে আপনার যোগ্যতা দিয়ে আপনি চাকরি নেবেন। আপনাকে আমরা কি দিব? আপনাকে আমরা কখনোই বলি না যে আপনাকে আমরা একটা চাকরি নিয়ে দিব। আপনাকে আমরা যোগ্যতা দিব। যোগ্যতাটা কি? প্রফেশনাল স্কিল দিব। এই স্কিলটা কাজে লাগাই আপনাকে চাকরি নিতে হবে। ক্লিয়ার? আপনাকে চেয়ার পাওয়া কিন্তু খুব সহজ ভাই, বুঝছেন? চেয়ার পাওয়া কিন্তু খুব সহজ, কিন্তু এটাকে আপনার হচ্ছে এই যে আমরা ছোটবেলায় আমরা একটা পড়ছিলাম, মনে আছে? যে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। জি স্যার। চেয়ারটা হচ্ছে পাওয়া আপনার মামা খালুর জোরে, হয়তো আপনি জোর করে চেয়ারে বসতে পারেন, বাট কয় মাস বসে থাকবেন আপনি? আপনার ওখান থেকে আউটপুট না আসলে আপনাকে রাখবে না ভাই। আপনার স্কিল থাকলে আপনাকে সবাই পাশে বসাবে, সবাই পাশে বসাবে। আমার যে চেয়ার, এই চেয়ারটা হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজারের পাশে আমার চেয়ার। কাজ করতে কমফোর্ট মানে ফিল করি না তার সাথে, হয়তো মোবাইল টোবাইল চাপতেছি বা এই করতেছি সেই করতেছি, ভালো লাগে না। স্যারদের রিকোয়েস্ট করে তারপরেও সে আমাকে বসাইছে মানে জানালা খুললেই যাতে আমাকে দেখতে পারে, এরকম একটা পজিশনে আমাকে বসায় রাখছে। বুঝতে পারছেন তো? কাজ হচ্ছে আপনার এডুকেশন অবশ্যই দরকার, সাথে সাথে যদি আপনার স্কিলটা থাকে, সবাই আপনাকে রেসপেক্ট করবে এবং আপনার কাছে আসতে বাধ্য হবে, কাজ শেখার জন্য না, আপনার থেকে হেল্প নেওয়ার জন্য। কারণ সবার হয়তো এই কাজটা করার হচ্ছে সুযোগ থাকে না বা সময় থাকে না, আপনাকে দিয়ে ওটা করায় তারা। এইভাবে নিজেকে তৈরি করেন একটা লেভেলে, যাতে আপনার মানে এরকম মনে হবে যে আপনার ওইরকম হীনমন্যতায় থাকে। আমরা যারা অনেকেই এখানে আসি, যারা অনেকে আমাদের এডুকেশনালটা অনেক স্ট্রং আছে, এবং আমরা যারা আরো ডিপ্লোমা ভাইরা আছি এখানে, সবার জন্যই বলতেছি, ইন্ডিভিজুয়ালি কাউকে বলতেছি না আর কি, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। যে আমরা একটা হীনমন্যতায় ভুগি যে ওখানে আছে অনেক টপার, তো ওখানে যায় কি করবো? আমার ডানে বামে, হ্যাঁ সত্যি কথা বলতেছি, আমার সাথে যারা কাজ করে সব খুলনা ইউনিভার্সিটি, বুয়েটের, খুলনায় আর বুয়েট, ঠিক আছে? ডুয়েটের আমাদের যে পিএম সে হলো ডুয়েটের, তো বাকি সবগুলা বুয়েট আর খুলনা ইউনিভার্সিটি। আর আদার্স যেগুলো আছে সেগুলা যদি ডিপ্লোমাও হয়, ওদের যে স্কিল আছে মানে অনেক বাঘা ইঞ্জিনিয়ারের সাথে তারা টক্কর দিতে পারবে, এরকম স্কিল। তো এই জন্য স্কিলটা অবশ্যই গুরুত্বপূর্ণ, পাশাপাশি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওইটারও ভ্যালু আছে। আপনি যদি বলেন যে ওটা জিরো, না, ওইটার ভ্যালু আছে, ওইটা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনার সার্টিফিকেট ছাড়া আপনাকে আপনার যতই স্কিল থাকুক না কেন কাম হচ্ছে না, তো সার্টিফিকেটটাও লাগবে। তো সার্টিফিকেট স্কিল দুটাই লাগবে, ঠিক আছে? তো স্কিলটা থাকলে হয় কি, আপনি হচ্ছে ভালো একটা স্যালারি, স্মার্ট একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন। আর স্কিলটা না থাকলে কম স্যালারি নিয়ে আপনাকে সাস্টেন করতে হবে। তো এই জিনিসগুলো আসলে খুবই ভাববার বিষয়, খুবই ভাববার বিষয়। একজন ডিপ্লোমা, আমি আগেও বললাম যে একজন ডিপ্লোমার স্যালারি কত,